বড় যখন হচ্ছি তখন কলেজে খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে, ভীষণ ভালো ডিবেট করে, তাকে দেখে প্রেমে পড়ে যায়। তো তো ওর সঙ্গে আস্তে আস্তে একটা মন বিনিময় হতে আরম্ভ করে। আমার বিয়েটা যে টিকলো না সেটা হচ্ছে আমার এই যে মতি স্থিরতার অভাব। তাই আমি বিয়ের আগেই ওদের সঙ্গে বেড়াতে গিয়েছি, সেখানে ওর মাও ছিল, ওর দিদি, জামাইবাবু, উড়িষ্যায় গেছি। এই তুই বিয়ে করছিস কেন? আমরা না, বিয়ে করছি কারণ দেখ রোজ রাতে ওকে আমাকে আবার গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে হয়, তাই জন্য। একটু ভেবে বললো, তোর একটা কাজ করা উচিত। কি? ড্রাইভার রেখে দে না। শোনো, বিয়ে করা মানে জামা কাপড় ছাড়া নয়। এখন প্রেম হলে একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে তোমার বডি কাউন্ট কত। বিবাহ বহির্ভূত যেরকম সম্পর্ক ছেলেদেরও হয়, মেয়েদেরও হতে পারে, তাতে অন্যায় এবং এটা একটা মেয়েদের বেলায় এটা একেবারে জঘন্য অপরাধ, পাপ, এটা কিন্তু নয়। আমি রোববার রোববার আনন্দবাজারে পাত্র চাই পাত্রী চাই পড়তাম। সুদেশনাদি মনে আছে রীনাদির কাছে কাজ করি বলে আমাদেরকে বিভিন্ন জায়গায় ফিতে কাটতে নিয়ে যেত, বা রীনাদি ছোট ছোট বলে অনুকরণ বা সংস্করণ। বলছে শঙ্করদা বলছেন এর পরেটা তাহলে কি হবে, জনি? ওখান থেকে শক্তি বলছে হ্যাঁ, আর হেডলাইন হবে জনি মেরা নাম। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার বিশেষ অতিথি। বিশেষ অতিথি কেন, তার কারণ হচ্ছে যে সুদেষ্ণা রায়, আগেই বলে রাখি বিশেষ অতিথি এই কারণে বলছি কারণ মানুষটা আমার জীবনে একটা বিশেষ ভূমিকা পালন করেছে, এবং সেটা আমি পরে আসব, কিন্তু আগে আপনাদের সঙ্গে আলাপ করে দিই সুদেষ্ণা রায়। নমস্কার। এবার বলি, সুদেষ্ণাদি একাধারে চলচ্চিত্র পরিচালক, তার আগে সাংবাদিক, তার আগে নাটক করিয়ে, এবং তারপর সবচেয়ে বড় কথা একটা অসম্ভব উদার মনের মানুষ, যে মানুষটার সাহচর্য পেলে যে কোনো মানুষই খুব সহজে মনটা উদার করে ফেলতে পারবে, কারণ সুদেষ্ণাদির মনটা এত বড়। সুদেষ্ণাদি, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। কি বলবো, তোমাকে স্বাগত বলা আর মানে কি বলবো, মানে সত্যি সত্যি সুদেষ্ণাদি মানে যদি কয়েকজনকে গুটি কত কাউকে যদি হাতে ধরে শিখিয়ে থাকে কাজকর্ম, তার মধ্যে আমি অন্যতম। নিবেদিতা, আমি না যখন ইয়াং ছিলাম, খুব রোগা ছিলাম, তো তখন আমাকে সবাই তো বলতো কি রোগা কি রোগা। তো আজকে তারপরে আমি এখন এই অবস্থায় এসেছি। এখন সবাই বলে ও বাবা কি সুন্দর ছিলে রোগা যখন ছিলে, এখন এভাবে কেন মুটিয়ে গেছো। এইটা তো আমাদের খুব ইয়ে আছে। তো তুই যে কথাগুলো আমাকে বলছিস, যেগুলো এতক্ষণ ধরে এত প্রশংসা করছিস, যে আমি যতটুকু রোগা হয়েছিলাম আবার সেই এক জায়গায় আমি খুব চেষ্টা করছি রোগা হওয়ার। না, এটা সুদেষ্ণাদির উদারতা, কারণ সত্যি বলছি, আমি যখন প্রথম দিককার আমার জীবনে মানে ওই 20, 21, 22-এ যখন আমার চলছে আর কি জীবনের কাঠি, তখন সুদেষ্ণাদি সেই দিনগুলো তো আমি ভুলতে পারি না। কারণ আমি একটু বলে দিই, নিবেদিতা আসলে আমার বাবাকে দেখেছিল। আমরা কয়েকদিনের জন্য প্রিয়নাথ মল্লিক রোডে ছিলাম, ওই রমেশ মিত্র রোডে, আর ও থাকতো প্রিয়নাথ মল্লিক স্ট্রিটে। সেইখানে আমার বাবা রোজ সকালে হাঁটতে যেতেন, এবং আমার বাবা হাফ প্যান্ট পরে, এবং তার তখন আমার এখন যা বয়স তাই বয়স প্রায়। তো তিনি হাঁটতে যেতেন, হাতে একটা হকি স্টিক নিয়ে, একটা কুকুর নিয়ে হাঁটতে যেতেন, এবং তাকে দেখে ওর মনে হয়েছিল যে ওর ঠাকুমার সঙ্গে আমার বাবার পরিচয় করিয়ে দেবেন, কারণ ওর ঠাকুমার সঙ্গে আমার বাবার একটা সম্বন্ধ করবে। তারপরও জানতে পারলো যে উনি আমার বাবা, এবং আমি আনন্দবাজারে কাজ করি, সানন্দা পত্রিকায় কাজ করি, সঙ্গে সঙ্গে ও সেইটা বন্ধ করে দিল। তারপরে ওর উদ্দেশ্য হলো বাবাকে ধরে আমার সঙ্গে যোগাযোগ করা, এবং বাবা এসে বলে একটা মিষ্টি মতো মেয়ে তোমার সঙ্গে না কথা বলতে চাই। আমরা বুঝলাম যে বাবার বয়স হয়েছে, তাই মিষ্টি মতো মেয়ের কথা বাবা উপেক্ষা করতে পারছে না, আমরা বাবাকেও ছাড়ি না। তো বাবা এলেন, বাবা এসে বললেন, ওকে নিয়ে এলেন, ওর সঙ্গে আমার আলাপ হলো, ও কাজ শুরু করলো, এইভাবেই ওর সঙ্গে পরিচয়। এরপর ওর বাড়িতে আমি একদিন গেছি, সেখানে আমাকে এই গল্পটা বলতেই হবে। ওর বাড়িতে যাওয়ার পর
ওর বাবা ভীষণ ভীষণ মাই ডিয়ার একটা লোক ছিলেন, তাকে ভীষণ আমরা পছন্দ করতাম পরবর্তীতে। তো এই প্রথম দিন গেছি, উনি খুব বিচলিত হয়ে গেলেন যে বাড়িতে কিছু নেই, কি দেওয়া যাবে, এই চা নেই, কফি নেই। উনি আমায় বললেন, তুমি হরলিক্স খাবে? কাজ করে এসছো? কাজ করে এসছো তো? আমি বললাম না, আমি হরলিক্স না খেলেও আমি কিন্তু এখানে এনজয় করব, আপনি চুপ করে একটু বসুন, আনন্দ করুন। তো ওর বাবা আর মার সঙ্গেও আমার একটা খুব ক্লোজ সম্পর্ক গড়ে উঠেছিল। আর ওর ঠাকুমাকেও আমি দেখতাম, তিনি খুব রঙিন মানুষ ছিলেন, এবং আমি ওকে কিন্তু কিছুটা আমার আইডিল করে রেখেছি। কারণ আমি যে সময় ওকে দেখেছি তখন ওনার যা বয়স ছিল, এখন আমার সেই বয়স। কিন্তু কি কালারফুল ছিল, কি কালারফুল ছিল। উনি একটা অসাধারণ গল্প আমি শুনেছিলাম, আমি সেটা করিনি কিন্তু করতে পারিও। উনি নিজের সোনার বালা বিক্রি করে অজস্র নাইটি কিনেছিলেন, যাতে উনি বাড়িতে সুন্দর করে থাকতে পারেন। এটাই আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে বার্ধক্যর একাকিত্ব, বার্ধক্যর বঞ্চনা, বার্ধক্যর ডিপ্রেশন, এগুলো নিয়ে কথা বলছিল। তো এইরকম যার ইচ্ছে, তাহলে তার মধ্যে বার্ধক্য আসে না। এটা ঠিক। আমার ঠাকুমা সত্যি, মানে আমরা বরং আমার ঠাকুমার কাছে মানে বার্ধক্যের মতো। আমার ঠাকুমা মানে সে পিঙ্ক নাইটি উইথ গাউন, রং তো তোমার মনের রং, যা তুমি তাই পড়বে সারা জীবন। আর আরেকটা জিনিস আমি শুনেছিলাম, আমি যখন ছোট ছিলাম, আমার মা বলতেন যে ছোটবেলায় মনটা রঙিন শুধু না, চেহারাটাও তো রঙিন, ইয়াং, তখন সাদা হালকা রং ভালো লাগে। আর যত বয়স বাড়তে থাকে তখনই তুমি দেখবে দক্ষিণ ভারতে ভীষণ রঙিন কাপড় পরেন যারা বয়স্ক, তাঁরাও। আমি এটা দেখেছি ওদের মধ্যে খুব, আর কন্ট্রাস্টটা খুব, অরেঞ্জের সঙ্গে সবুজ, মানে এগুলো এখন আমরা পড়ছি, যে কারণে কাঞ্জিভারাম গুলো অত সুন্দর সুন্দর হয়। হ্যাঁ, নীলের সঙ্গে অরেঞ্জ, বা নীলের সঙ্গে একেবারে রানী কালারের পাড়, খুব সুন্দর, উল্টোটাও ওটা হয়। তো তুমি অত নিজেকে বার্ধক্য ওর মধ্যে টেনো না, কারণ তুমি কোনোদিনই ওই পর্যায়ে পৌঁছতে পারবে না। আচ্ছা, এইবারে তো তার আগেই চলে যাবো। কারণ আমি যতদিন ধরে সুদেশনাদিকে দেখছি, সুদেশনাদি বলছে বটে বার্ধক্য অমুক তমুক, কিন্তু সুদেশনাদির মানে কি বলবো, কথাবার্তায় আচরণে এক ফোঁটা কিন্তু আমি কোনো ছাপ পাই না। বরং সুদেশনাদির মতো এরকম মানে চলন্ত একটা লোক, সকাল থেকে রাত্রির অব্দি প্রবল খেটে যাচ্ছে, রাত্রে পরেই ঘুমিয়ে পড়ছে। তোমার এটা এখনো আছে না? সেই অভ্যেসটা আছে, আমার মনে আছে। পাশে শুয়েছি, সুদেশনাদি ডাকলাম, সুদেশনাদি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে বিবিদি ছিলেন আমাদের সানন্দায়, তোর তো মনেই আছে। মনে নেই? বিবিদির সঙ্গে শুয়েছি আমি, তখন চোখের বালি করতে গেছি। তো উনি আর আমি একটা রুম শেয়ার করছি বেনারসে, আর বিশাল 5 স্টার হোটেলে আমাদের রেখেছে। তো আমরা ওখানে সারাদিন অসম্ভব খাটতে হয়েছে, কারণ প্রি প্রোডাকশনে আমাদের কাজটা বেশি ছিল। তো খেটে খুঁটে বাড়ি এসছি, চান করেছি, মানে খেয়ে চান করেছি। এটা শীতকাল ছিল, তাই রাতেই চান করতাম, ভোরবেলা চান করার মতন আমার ক্ষমতা ছিল না। রাত্রিরে গরম জলে ভালো করে স্নান করে বাস শুতে চলে গেলাম। আমি বিছানায় বালিশে মাথা দিয়ে বিবিদি আমাকে, জানিস তো আজকে এই হয়েছে ওই হয়েছে। তুমি তো গন ডিশ, এটা আমি জানি। পর বিবিদি বলতে আমাকে পরদিন সকালে বলছে, আমি এত কথা বললাম তুই একটাও শুনিসনি। বিবিদি, দিনের শেষে কোনো কথা শুনবো না, এখন সকাল থেকে বলুন, ঠিক আছে। এইটা একটা সুদেশনাদির খুব ভালো স্বভাব, যেটা বলি যে মানে এটা আজকালকার দিনে তো খুব রেয়ার, মানে একদম রাত্রিবেলা পড়লেই ঘুম। সুদেশনাদি পড়লেই ঘুমিয়ে পড়েন, আমার সকাল থেকে একদম পরিশ্রমের শেষ সীমানায়। এটা একটা খুব সুন্দর। আর সুদেশনাদি আর একটা কথা বলি, তোমাকেই বলি, আমি দর্শকদেরও বলছি, যে সুদেশনাদির যেখানে বাড়ি, সেখানে বারান্দা বাড়ি এগুলো পুরো পুরোনো দিনের। সে সুদেশনাদির বাড়ি মানে নতুন যেভাবে, মানে পুরোনো বাড়িটা ভেঙে যখন নতুন বাড়ি তৈরি হলো, যখন ওই রমেশ মিত্র রোড থেকে আবার তুমি ওই বাড়িতে গেলে, ওই বাড়িতে আমরা প্রচুর পার্টি করেছি। আর ববিদা, তুমি আর সব মিঠুদা সবাই মিলে পার্টি টাটি, মানে ববিদা মানে ওর হাজবেন্ড, মিঠুদা মানে হচ্ছে সুদেশনাদির ভাই। আমার হাজবেন্ডের নামও সৌমিত্র, আমার ভাই মিঠুর নামও সৌমিত্র। ও সৌমিত্র রায়,
আমার হাজবেন্ড সৌমিত্র ব্যানার্জি। তাই অনেক সময় যে চিঠি আসে সৌমিত্র রায়ের নামে, আসলে লোকে আমার হাজবেন্ডকে সৌমিত্র রায় বলে লেখে, এরকম একটা কনফিউশন তৈরি হয়। যাই হোক, সুদেশনাদির যে বাড়ি, মানে পুরোনো বাড়ি ভেঙে সুদেশনাদিদের ফ্ল্যাট হলো উড স্ট্রিটে। একটা কথা বলি, আজ আপনারা যেখানে ওয়েস্ট সাইড আর প্যান্টালুন্স দেখেন না, আমার অভিজ্ঞতা আছে সুদেশনাদির বারান্দা থেকে আমি ওখানে ফুলকপির ক্ষেত দেখতাম খাইতানদের। অন্ধকার ফুলকপির ক্ষেত, আর সুদেশনাদির বারান্দায় বসে আমরা আড্ডা মারতাম আর ওই ক্ষেত দেখতাম। কবে যে ওখানে দুটো উঠে গেল হ্যাঁ বুঝতেও পারলাম না। তো যাই হোক, তো ওখানে ময়ূর রেখেছিল কেউ একটা যাদের, তারপরে ঘোড়া ছিল ওদের, তারপরে মানে সবই। তার আগে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের বড় সাহেব ওখানে ছিলেন, তো তার সময় ওই রকম। তো আমরা তখন, আর ওদের অনেকগুলো আম গাছ ছিল, আর সেই আম গাছগুলো রাস্তায় পড়তো, আমরা সেই আম খেতাম। মানে ওখানে উড স্ট্রিটের ওখানে কিন্তু মানে বলবো 1900, আমি কোন সালে বলবো, কোন সাল পর্যন্ত বলবো সুদেশনাদি, ধর 91, 92, 93 তো বটেই। ওই সময়টা আমি ক্ষেত দেখেছি, ছিল। তারপরে হলো ওই 93 পর্যন্ত, মানে ওখানে পরিষ্কার ক্ষেত, একেবারে বাঁধাকপি ফুলকপির ক্ষেত ওইসব ছিল, মানে ভাবতে পারেন। তো সেই সময়ের সাক্ষী। আর সুদেশনাদি একদম মানে কি বলবো, একটু ইংরেজদের মতো। হ্যাঁ একদম, আমি বলছি তার কারণ হচ্ছে যে একটু ওই আবহে বড় হয়েছে সুদেশনাদির কাছ থেকে। এবার শুনবো সুদেশনাদির ছোটবেলাটা কিরকম ছিল, কিন্তু আমি একটু ছোট করে বলে দিলাম। একটু তোমার ছোটবেলাটা কেমন ছিল? আসলে আমার ছোটবেলাটা উড স্ট্রিটে, আমার ঠাকুমা পর্যন্ত মেম সাহেবের মতন ইংরেজি বলতেন, এবং আমার ঠাকুমা লোরেটো হাউসের ছাত্রী ছিলেন। তো আমার ঠাকুর দাদা বিলেতে গিয়েছিলেন। এখন তো সবাই বলবে যে তাহলে তো যারাই বিলেতে গেছে এবং কিছু করে তারা সবাই ইংরেজের দালাল, কিন্তু উনি দালাল ছিলেন না, উনি ডাক্তার ছিলেন, এবং হি ওয়াজ ভেরি সাকসেসফুল। সেই জন্যই উনি নিজের পয়সায় ওনার বাড়ি, আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে হাওড়ায়, কিন্তু যেহেতু আমাদের পরিবার, আমার ঠাকুর দাদারা ব্রাহ্ম ধর্ম অবলম্বন করেছিলেন, সেই জন্য ওরা গ্রামে আর ফেরত যাননি, পুরোটাই এখানে। এবং উনি বিলেত থেকে ফিরে এসে উনি চাকরি পান এবং বিভিন্ন হাসপাতালের সঙ্গে অ্যাটাচড হন, এবং উনি ছিলেন ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার only Indian surgeon। সুতরাং এইটা একটা বড়, এবং উনি নিজের চেষ্টায় উড স্ট্রিটে বাড়ি কিনেছিলেন, এটা একেবারে। এবং সেই বাড়িটা এখন যে বাড়ির ভগ্নাংশ আছে সেটা 150 বছরের মতো। যাই হোক, আমার ঠাকুমা আর ওরম বলতেন, সেই জন্যই আমার মা আমাকে গোখলেতে ভর্তি করেছিলেন। এবং আমার বাবারা যখন ছোট, তারা কিন্তু ইংরেজি আর হিন্দি, কারণ ওদের বাড়িতে যারা ছিলেন মানে কর্মী, তারা সবাই বিহার থেকে এসছেন, তাই বাবারা নিজেদের মধ্যেও হিন্দিতে বলতো, ওদের সঙ্গেও হিন্দিতে কথা বলতো, ঠাকুমা আর ঠাকুরদার সঙ্গে ইংরেজিতে। স্কুলে গেলে, আমার বাবারা সেন্ট জেভিয়ার্সে পড়েছে, সেই সময় ইংরেজি ছিল, তোমাদের পাশের বাড়ি একদম প্রায়, আর ল্যাটিন পড়তেন, ফ্রেঞ্চ পড়তেন। বাংলা পড়তে হলে পড়বে না, তো ওরা পড়েনি। তাই পরবর্তীতে আমি যখন বড় হচ্ছি, তখন আমি যেহেতু গোখলেতে পড়েছি এবং সেখানে বাংলা মাধ্যম, আমি আমার বাবাকে বলতাম বাংলা মাধ্যম ছিল, ক্লাস 6 অব্দি। ও বাবা, 7 থেকে যেরকম ডায়াসেশন ছিল। আচ্ছা, তো আমরা বাংলা মাধ্যমে পড়ছি। তা আমি আমার বাবাকে এসে খুব প্রাউডলি বলতাম, তুমি তো বাংলা জানো না, তাই বাংলা শেখানো। আজকাল যেরকম আমরা দেখি যে ছেলে মেয়েদের কাছ থেকেই লোকে ইন্টারনেট এবং অনলাইন কি করে কমিউনিকেট করবে এগুলো শেখে, সেরকম আমার বাবা আমার কাছে বাংলা শিখেছিলেন। ফলে এটা বুঝতেই পারছেন যে সুদেশনাদির বাড়িটা আর 5টা সাধারণ বাঙালি বাড়ির থেকে কিন্তু আলাদা। এটা প্রথম থেকেই আমি এইটা আমাকে খুব আকর্ষণ করতো। তোমাদের বাড়িটা খোলা মনের, খোলা উদার মনের, এবং আমাকে এই কারণে তোমাদের বাড়িটা খুব আকর্ষণ করতো। আমি যে তোমার বাড়িতে মাঝে মাঝে গল্প করতে যেতাম, এবং আমার কথা আমাকে মাঝখানে বসিয়ে তোমরা সবাই মিলে খুব মজা করতে, আমার কথাগুলো শুনে তোমরা খুব হাসতে, ববিদা হাসতো, মাসিমা, মেশামশাই সবাই খুব হাসতো। এবং সত্যি সুদেশনাদির বাড়িতে যাওয়াটা আমার ছোট, মানে ওই বয়সে, মানে ওই 20-22 ওই বয়সটাতে আমার একটা অদ্ভুত
নেশা হয়ে গেছিল। ওরকম একটা ওপেন মাইন্ডেড বাড়িতে যাচ্ছে যেখানে সব কথা অনায়াসে বলা যায় এবং কেউ কিছু মনে করে না, এটা আমার কাছে একটা বিরাট পাওনা ছিল। এবং সেখানে গিয়ে ও ঠাকুমার কথাও বলেছিল এবং আমার বাবাকে ও প্রপোজালও দিয়েছিল, তো বললো যে না সুদেষ্ণাদির বয় আপনাকে আমি কোনোদিন অ্যাপ্রোচ করিনি। বাবা সেটা মেনেও নিল। হ্যাঁ হ্যাঁ, খুব মজা, মানে কোনো কথা আড়ষ্টতা ছিল না, না একেবারেই না, এত উদার জায়গাটা, মানে উদার ছিল। এবং কেউ আর ওরকম একটা জিনিস আমি বলবো যে আমার বাবা মা উদার ছিলেন কিন্তু ডিসিপ্লিনের অভাব আমাদের কখনো হয়নি। এবং আরেকটা জিনিস ছিল যে আমি কোনোদিন আমার বাবা আর মাকে সামনাসামনি ঝগড়া করতে দেখিনি ছোটবেলায়। হ্যাঁ, যখন বড় হয়ে গেছি, যখন আমি নিজে বিয়ে থা করেছি, তারপরে যখন দেখেছি আমার, তখন বাবাকে মা হয়তো বকতো কোনো কারণে বা কিছু, কিন্তু আমরা যখন ছোট এবং আমরা পুরো নিরাপত্তা পেয়েছিলাম। যদিও আমার বাবার সময় ছিল না, উনি কাজে সব সময় ব্যস্ত ছিলেন, মা কিন্তু সেটা বুঝতে দেননি এবং মা কোনোদিন ক্রিব করেনি, মা কোনোদিন বলেনি এই তো তুমি আমাদের নিয়ে যাচ্ছ না। আমার মা আমাদের নিয়ে, আমার দিদিমার বাড়ি ছিল রিজেন্ট এস্টেটে, তো তখন তো রিজেন্ট এস্টেট ফাঁকা মাঠ, তো আমরা মিন্টু পার্ক থেকে 8B বাসে উঠতাম। আচ্ছা। এবং আমার মা 3 জনকে নিয়ে উঠতেন এবং বাসে ওঠার সময় মা বলতেন আমার অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে। তো আমরা 3 জন ওঠার পরে ভদ্রলোক যে হয়তো কন্ডাক্টর বললো ব্যাস, মা বললো হ্যাঁ এই অনেক, বলে বসিয়ে দিল আমাদের। এবং আমার একটা অভ্যেস ছিল মাকে, মা আমার টিকিটটা কেটেছো তো, মানে আমাকে ছোটখাটো দেখতে ছিল। আর তখন ওই 4 বছর, 4-5 বছর বয়সে আমি খুব রোগাও ছিলাম, কারণ আমার পোলিও হয়েছিল, তো আমার একটু গ্রোথটা স্টান্টেড হয়ে গিয়েছিল। তো তখন মাকে আমি খালি মাঝে মাঝে মা আমি কিন্তু ফুল টিকিট, কন্ডাক্টর। আর মা বলতো তুই এরকম কেন করছো, লোকে কি ভাববে। না আমি বলে দিচ্ছি তো মা আমি কিন্তু ফুল টিকিট। আর একটা কথা বলি, সুদেষ্ণাদি কিন্তু মানে প্রচন্ড সাহসী, মানে এইটার কথা পরে আসছি। হ্যাঁ, এই পরপর যাই। আচ্ছা সুদেষ্ণাদি, তোমার এই করতে করতে তো স্কুল লাইফটা কাটলো, হ্যাঁ, তারপর তুমি কলেজে, কোন কলেজে গেলে? লোরেটো। স্কুল লাইফে একটা জিনিস বলতে চাই, স্কুল লাইফে যখন আমি ছোট এই আমার 13-14 বছর, 12-13, তখন না আমরা আজকের দিনে 12-13 অনেক বেশি ম্যাচিওরড। বাচ্চাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই বাচ্চাদের প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা বলছে আমার বাবা মা না আমাকে বেড়ে পাকা বলে, আসলে আমরা তো খুব ম্যাচিওরড, আমরা অনেক কিছু জানি। আমি হয়তো জানতাম কিন্তু অত কিছু নয়। তো আমি অবশ্য নিজেকে খুব বোদ্ধা মনে করতাম। আমি রোববার আনন্দবাজারে পাত্র চাই পাত্রী চাই পড়তাম, হ্যাঁ, এবং তাতে সবসময় দেখতাম যে পাত্রী কিরম চায়, হ্যাঁ, যে ফর্সা, গৃহকর্মে নিপুণা, পড়াশোনায় ভালো, হ্যাঁ, এবং কনভেন্ট এডুকেটেড। আমার ভীষণ চিন্তা হয়ে গেল। আমি একদিন মাকে বললাম মা আমার কি করে বিয়ে হবে, আমি তো ফর্সা নই, আমি গৃহকর্মে এখনো নিপুণা নই। তো মা বললো এখনো সময় আছে সেটা, আমি তো কনভেন্টেও পড়ি না, তুমি তোমায় কনভেন্টে দাও, ভালো পাত্র হবে। মা বললো হ্যাঁ আমি তখন লিখে দেবো ব্রাহ্ম কনভেন্ট পড়েছে, তাহলেই হবে, তুমি চিন্তা করো না, তোমার হবে। তো এইটা ছিল আমার একটা বড় হবি ছোটবেলায়, এবং এটা মা এনকারেজ করতো, কারণ তাহলে বাংলা পড়া হচ্ছে। মানে আমি স্কুলেও আমাদের পড়তে হতো, আমাদের সীতার বনবাসও পড়তে হতো, গল্পে উপনিষদও পড়তে হতো, আর ছোটবেলায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী রামায়ণ, আমি এই মহাভারত। তুমি কিন্তু পুরো ব্লেন্ড, মানে ওই বাড়ির ইংরেজি এবং স্কুলের বাংলা দুটো, যে কারণে তুমি এখনো পর্যন্ত দুটোতেই তুমি কন্টিনিউয়াসলি। নাতির ক্ষেত্রে আমি সেটা করছি, ও কিন্তু সব পুরাণের গল্প যেরকম জানে। ও একটা আমার খুব ভালো লেগেছিল, রিসেন্টলি ওকে আমি মনসার গল্প বলছিলাম। আচ্ছা। তো মনসার গল্প বলার পর বললাম ও হচ্ছে সাপেদের দেবী, এই সেই। ও আমাকে বলল জানো আমি আরেকটা মহিলাকে চিনি, মনসার দিদি। বললাম কে? বললো মেডুসা। মেডুসা গ্রিক মিথোলজিতে, তারও চুলটা ছিল সাপের। মেডুসা আর মনসা এটাকেও মিলিয়েছে। তো ওটা তো আমার ভালো লাগে, এটা আমার ভালো লেগেছে। ওর যে নাম
আরিক, সেই নামটার কিন্তু একটা সংস্কৃত মানেও আছে, আবার একটা নরওয়েজিয়ান মানেও আছে। আচ্ছা, হ্যাঁ। কি মানে একটু বলো। আরিক মানে হচ্ছে দ্য লায়ন অফ দ্য গডস অর দ্য সেভিয়ার অফ দ্য গডস। আচ্ছা, আর এখানেও সংস্কৃততেও আরিক ওরকমই, যে খুব সমৃদ্ধ একজন মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব শক্ত সমর্থ। তো আচ্ছা। সেই জন্য আমি দেখছি যে এটা সিমিলার হ্যাঁ হ্যাঁ রয়েছে। হ্যাঁ। তো এই যে মিক্সড মিক্সড কালচার, কালচার, হ্যাঁ। এটা খুব দরকার। তা এইটা না হলে আমাদের মানে দূরদৃষ্টি আসবে না। রবীন্দ্রনাথের যেটা ছিল, রাজা রামমোহন রায়ের যেটা ছিল, হুম যে ওরা জানতেন যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হুম আমাকে ইংরেজি কেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করলেন? হ্যাঁ, তো আজকে তাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলা হচ্ছে, একদমই তাই। কিন্তু উনি যদি না থাকতেন ভাবাই যায় না, ভাবাই যায় না, আমরা কি হতো। কেউ থাকতাম না। একটা কথা বলি সুদেষ্ণাদি, তারপরে আস্তে আস্তে যে আমাদের এই মেয়েদের বাইরে আসা বলো, এটা তো নানা এর মধ্যে দিয়ে গেছে, কখনো আকাশবাণী, কখনো বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে বলবো তো আমাদের যে পত্রিকাটা ছিল সানন্দা, সেটাতে তো আসবোই। হ্যাঁ, সেটার মধ্যে দিয়ে কিন্তু মেয়েদের যে নবজাগরণ যাকে বলে, এটা তো নবজাগরণই। হ্যাঁ, মেয়েদের বাইরে আসা, আমি নিজেকে দিয়েই বলছি। হ্যাঁ, আমি ছোটবেলায় যেরকম দেখেছি যে মানে আমাদের বাড়ির পরিবেশ ছিল একটা খুব কনজারভেটিভ একটা বাঙালি বাড়ি, যেখানে মেয়েদের মনেই করা হতো যে কিছুদিন বাদে তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সুতরাং সেই জন্য মেয়েদেরকে ঠিক আছে বাংলা মিডিয়ামে পড়ালেও চলে, কিন্তু ছেলেদেরকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে, এই তো কালচারটা ছিল। কিন্তু আমি বলবো, আমি দর্শকদের বলছি, সত্যি আমি বলছি, সুদেষ্ণাদি এবং সুদেষ্ণাদির পরে রীনাদি, এদেরকে দেখে কিন্তু আমি বলবো যে সত্যি বাইরে বেরিয়ে যাওয়ার যে মানসিকতাটা, এটা তো আমার মধ্যে এসছে, এবং আমার মতো শত সহস্র মেয়ের মধ্যে কিন্তু তোমরা ছড়িয়ে দিতে পেরেছিলে। হ্যাঁ, এটা তোমরা ছড়িয়ে দিতে পেরেছিলে। সানন্দা হয়েছিল, তার প্রধান কারণ হচ্ছে রীনাদি। অপর্ণা সেন না থাকলে আমাদের হয়তো সেই ইচ্ছেটা ছিল, আমরা আমার মধ্যে সেই বিশ্বাসটা ছিল, কিন্তু রীনাদি গাইডেন্সটা, হ্যাঁ, রূপ দেওয়া, এবং উনি যে গাইডেন্সটা দিয়েছিলেন, উনি ওখানে ছিলেন। সুতরাং অনেক, আমার এখনো মনে আছে কি আমরা একটা বিভিন্ন পার্টস নিয়ে, যেরকম আমরা স্তনের যত্ন সানন্দায় করেছিলাম, তারপরে আমরা করেছিলাম কেশ চর্চা, যেটাতে তুই মডেল, চোখ, হ্যাঁ মডেল ছিল, আর এইরকম মানে গায়ের রং নিয়ে, হ্যাঁ সবকিছু নিয়ে, শরীর নিয়ে একবার করেছিলাম। এখানে একটা মজার ঘটনা বলছি। আমাদের একজন পিয়ন ছিলেন, গ্রুপ ডি স্টাফ, শক্তি। তো ও একদিন বসে আছে, খুব মজার, আমরা সবাই গল্প করছি। তো সেই সময় আমাদের এমনি আমরা খুব ওপেনলি ছেলেদের সঙ্গেও গল্প করতাম। তার মধ্যে শঙ্করলাল ভট্টাচার্য ছিলেন, রঞ্জন দা ছিলেন, হ্যাঁ রঞ্জন ভাদুরীদাও ছিলেন, রঞ্জন ব্যানার্জিদাও ছিলেন, সুমিত ছিল, তাছাড়া দীপান্বিতা, আমরা সবাই মিলে একটা মানে ইয়ে হচ্ছে। এবং ছেলেরা এটা একটা কাইন্ড অফ ছেলে ভার্সেস মেয়ে, অনিরুদ্ধ, সিদ্ধার্থ, আমরা বসে কথা বলছি, শরীর সংখ্যাটা বেরিয়েছে। তো এবার শঙ্করদা বলছেন এরপর আর কি বাকি থাকবে। আমাদের সবচেয়ে খুব সাকসেসফুল একটা ম্যাগাজিন কভার স্টোরি ছিল ভ্রূণ থেকে ভূমিতে। তো যাই হোক, তো এই নিয়ে কথা হচ্ছে, উনি বারবার এরকম খ্যাপাচ্ছেন আমাদের, এই তো তুমি তো স্তনও করে ফেলেছো, চোখও করে করেছে। তখন হঠাৎ বলছে, শঙ্করদা বলছেন এর পরেটা তাহলে কি হবে, জনি? ওখান থেকে শক্তি বলছে হ্যাঁ, আর হেডলাইন হবে জনি মেরা নাম। মনে আছে, জনি মেরা নাম। আমরা না এক মুহূর্ত সারা ঘর এসে একটু সবাই হেসে ফেলেছে। তো এই ছিল সানন্দার পরিবেশ, খুব মজা, খুব আনন্দ এবং খুব ওপেন। এবং এখানে কিন্তু কেউ কাউকে ছোট করাও না, এটা একটা হেলদি, মানে কেউ কাউকে ছোট হতেও দিত না, কেউ না। আমি একটা কথা বলি, আমি অনেক ইংরেজি ছিল যেগুলো বাংলা জানতাম না, কারণ ওটা পড়ছি ইংরেজি। সুদেষ্ণাদি অমুকটার ইংরেজি কি, বাংলাটা কি, অমুক বলে দিল, মানে প্রতিটা আমার মনে আছে। মানে আর একজন জিজ্ঞেস করলো অমুকটা কি, আর একজন বলে দিল অমুক, মানে আমাদের ডিকশনারি দেখতে হতো না, সবাইকে বলে দিত, এবং কাউকে ছোট না করে। এবং এটা রঞ্জন ভাদুরী আমাদের খুব বড়, উনি আমাদের প্রুফ দেখতেন, কিন্তু বাংলা ভাষার উপরে ওনার ভীষণ দখল ছিল।
শ্বশুর শাশুড়ি যেভাবে শিখিয়েছিল সেটা বলবো না, সেটা বলা যাবে না। যাই হোক, তো এইরকম আমাদের সানন্দার পরিবেশ ছিল। মানে রিনাদি যে মানে মহিলাদের যে একটা কি বলবো সিম্বল হিসেবে যেটা ছিলেন, মানে নারী জাগরণ সবার সব। হ্যাঁ, এই সুদেশনাদি মনে আছে রিনাদির কাছে কাজ করি বলে আমাদেরকে বিভিন্ন জায়গায় ফিতে কাটতে নিয়ে যেত, মানে রিনাদি ছোট ছোট ইয়ে বলে, হ্যাঁ, অনুকরণ বা সংস্করণ, অপর্ণা সেনের সংস্করণ, মানে একটা সানন্দা থেকে আসছে, মানে অপর্ণা সেনকে ঠিক আছে তাই ইয়ে বিচল জায়গা একদম এরকম ছিল। এবং এই জন্য কিন্তু তুমি আমাকে বহু জায়গায় পাঠিয়েছো বিউটি পার্লার। তখন বিউটি পার্লার তৈরি হওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার, একটা বড় মানে ইন্ডাস্ট্রি হলো, তার পেছনে সানন্দার অবদান। সবাই দিকে দিকে বিউটি পার্লার খুলে যাচ্ছে এবং অনেকগুলোর নামই তার মধ্যে সানন্দা ছিল। হ্যাঁ, এবং অপর্ণা সেনকে নিয়ে যাওয়া যাচ্ছে না, সুদেশনাদিকে এসে ধরা হচ্ছে, সুদেশনাদি নির্বাহিতা তুই চলে যা, কেটে দিয়ে আয়। মানে এখনো মনে আছে অনেক বিউটি পার্লার ওপেন করেছিলাম। তো এই একটা অদ্ভুত সময় গেছে, সেটা হতে হতে আজকে এই যে মেয়েদের যে জাগরণটা, যেটা দেখতে আজকাল ভীষণ ভালো লাগে, যে সব মেয়েরাই এখন নিজেদের বক্তব্য রাখতে পারছে, তার পেছনে একটা ভূমিকা ছিল। সুদেশনাদি, তোমার প্রেম নিয়ে এবার একটু জিজ্ঞেস করবো। আমরা জানি, তুমি একটু দর্শকদের বলো তোমার প্রেম, তোমার বিয়ে, তোমার আরো ফিলিংস অনেক কিছু ছিল, আমরা জানি, যতটুকু তুমি বলতে পারবে, কারণ আমি জানি তুমি এত ওপেন, এটাতে তোমার কিছুই এসে যাবে না। প্রেম করেছি সত্যি বলা ডিফিকাল্ট, আমাকে আমার কর গুণেও হবে না, কারণ তোমার আমাকে লোকে দেখলে এখন বা এখন আমার যে পার্সোনালিটি, কেউ ভাবতেই পারে না যে আমি ন্যাকাবোকা প্রেম করতাম, কিন্তু করতাম, কারণ ওটা তো রোম্যান্স বা প্রেম তো বড় হওয়ার অঙ্গ। নানান কারণে প্রেম করেছি। হ্যাঁ, আমার প্রথম দিকের একজন প্রেমিক ছিল, ভীষণ ভালো ছবি আঁকতো, আর আমার না বায়োলজির প্র্যাকটিক্যাল বইটা ও এঁকে দিয়েছিল সব, তাই ওর সঙ্গে আমি প্রেম করেছিলাম। তারপরে ও চলে গেল ওর হস্টেলে চলে গেল, তুমি আবার আমি একজন নতুন, ও যখন ফিরে এসছে তখন আমি মাকে বলছি, না আসলে আমার প্রেম ও তো ছিল, কিন্তু ও তো 6 মাস নেই, এই 6 মাসে আমি কি করবো, তখন আমার অন্য বন্ধু হয়ে গেছে, প্রেমিক তো আর বলতাম না, বন্ধু। তো এরকমও হয়েছে যে ও এসেছে আমাদের বাড়িতে, তখন উপরের তলায় আমাদের বেডরুম আর নিচের তলায় আমাদের বসার ঘর আর ইয়ে রয়েছে খাবার ঘর। তো ও এসছে, হয়তো আমি বলেছি মাকে তুমি বলে দাও আমি নেই, তা মা গিয়ে বলেছে, মা বলেছে তোমার জন্য আমার স্বর্গে কোনোদিন যাওয়া হবে না, এত মিথ্যে বলছি। তো যাই হোক, তবু মা গিয়ে বললো যে না, ঝুমু তো নেই, বলে ঠিক আছে আমি অপেক্ষা করবো। এবার ও অপেক্ষা করছে। হ্যাঁ, তো এই অপেক্ষার মধ্যে আমি তো উপরে কতক্ষণ আর চুপ করে বসে থাকতে পারি, হ্যাঁ, হঠাৎ দৌড়ে চলে যাচ্ছে ওদিক থেকে, মা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আর কি সব। তো মাকে ও জিজ্ঞেস করছে, না মাসিমা, ও ঝুমুর গলা শুনলাম না? মা বললো না না, আমার ঝুমুর আর ওর দিদির একই গলা। ও এরকমও হয়েছে। হ্যাঁ, তো এটা ছিল প্রথম দিকে। আস্তে আস্তে আমি বড় যখন হচ্ছি, তখন কলেজে খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে, ভীষণ ভালো ডিবেট করে, তাকে দেখে প্রেমে পড়ে যায়। তো আমার এরকম একজন প্রেমিক ছিল, ভীষণ ভালো ডিবেট করতো এবং আমরা খুব ডিসকাস করতাম ডিবেটিং নিয়ে। তো তার সঙ্গে প্রেমটা বেশ মাখো মাখো ছিল, কিন্তু একটা ডিবেটে আমরা দুজনেই যাচ্ছি এবং যাবার পর আমরা, ওটা ছিল তখনকার দিনে না, ডিবেটে টাকা দিত, ফার্স্ট যে হতো তাকে 500, 300 আর 200, মানে থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা অনেক টাকা, অনেক টাকা। 1977-78-এ অনেক টাকা, 500 টাকা মানে 500 টাকা অনেক টাকা। তো আমি গেছি সেই ডিবেটে, ও গেছে, তার আগে আমরা ডিসকাস করেছি। এবার কি হয়েছে, ও ছিল এগেনস্টে, আমিও এগেনস্টে, ও অন্য এর জন্য। তো এবার যখন ড্র হয়েছে, আমার কলেজ বা আমার স্পিচ আগে, এবং আমি গিয়ে ও যা যা আমাকে বলেছিল সেগুলো সব বলে দিয়েছি। বলে দেওয়ার পর বেচারি তারপরে গেল করে, আমি ফার্স্ট হলাম। এবার এই নিয়ে ঝগড়া হলো, বাস আমাদের কাটি হয়ে গেল। কিন্তু ও আমাকে কত সুন্দর সুন্দর কবিতা লিখে দিয়েছিল, কি সুন্দর ছবি আঁকতো, ভীষণ ব্রিলিয়েন্ট ছেলে ছিল। কোন কলেজে ছিল? ও ছিল দিল্লির হিন্দু কলেজে, এবং ও আসতো এবং ও
ভীষণ রোমান্টিক একটা ইয়ে ছিল। আমার মা বলতো আমি আর আমার ভাই নাকি গালে হাত দিয়ে, ও সব কি সব বলতো, আমরা দুজনে গালে হাত দিয়ে শুনতাম, এতটাই। কিন্তু পরবর্তীতে ওর সঙ্গে আমার ভাবও হয়ে গেছে, এবং ওর সঙ্গে না, ও এখন হি হ্যাজ পাসড। তো ওর খুব অসুস্থ ছিল শেষ দিকে, কিন্তু ও যতদিন পেরেছে, ও আমার মারও খুব বন্ধু ছিল, তাই জন্য অনেক সময় হতো যে আমরা নেই, আমার মার সঙ্গে। সে তো সবাই, আমি তো তুমি নেই মাসিমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে চলে গেছি। হ্যাঁ, তো এই ছিল। এরপর আমার এর মাঝে অনেক হয়তো কোনো ফেস্টে গেলাম, দুর্গাপুজোর সময়, ওই 5 দিনে দুমদাম। আমার প্রেমে শুধু না, এটা বললে ভুল হবে, আমিও পড়তাম। ক্রিকেট খেলায় গেছি ইডেন গার্ডেন্সে, হ্যাঁ, পাশে যে বসে আছে, তার পাশে যে বসে আছে, তার সঙ্গে 5 দিন টেস্ট খেলা, তার মধ্যে একটু ছোট্ট প্রেম হয়ে গেল। তারপরে কি হলো বলো একটু, তারপরে তোমার ওইটা বলো যেটা তোমার বিয়ে হলো, সেই প্রেমটা বলো। হ্যাঁ, তারপরে হয়ে গেল এবার আরেকজন। এবার আমি যখন স্টুডেন্টস হেলথ হোমে গেছি, তখন আমি ওখানে কাজ করতাম, এবং সেখানে খুব, তখন আমরা ভীষণ, আমার তখন 3rd ইয়ার না 2nd ইয়ারের শেষের দিকে, 77-এর শেষের দিকে স্টুডেন্টস হেলথ হোমে যাতায়াত শুরু করেছি। আমি খুব কাজ করছি, এবং সেখানে আমি হঠাৎ আদর্শবান হয়ে গেলাম, আর প্রেম নয় এখন। এবার ওখানে আমাদের যিনি লিডার ছিলেন, ইয়াং একজন, তার সঙ্গে সে ভীষণ ডাইনামিক এবং খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আইআইটি খড়গপুর থেকে পাশ করা, আমি নাম বলবো না কারণ তিনি এখনো রয়েছেন এবং তার পরিবার রয়েছে। তো তার সঙ্গে আমার যোগাযোগ, এবং সেই সময় আরেকজনও ছিলেন যিনি ব্যাংকে চাকরি করতেন। তো যিনি অন্যজন যে কম্পিউটার নিয়ে, এবং এটা হচ্ছে 1977-78-এ কম্পিউটার নিয়ে কাজ করছে। তো ওর সঙ্গে, হ্যাঁ, ওর সঙ্গে আমার ওনার একটা ইএসডি বাইক ছিল, সেই বাইকটা চড়ে আমি সব জায়গায় যেতাম, এবং কাজ, আমি হয়তো, আমাদের একটা পোস্টার ক্যাম্পেইন হয়েছিল, ও আমাদের নিয়ে যেত, আমি গিয়ে স্পিচ দিতাম, লোককে বলতাম আপনারা রক্ত দিন আমাদের, নিজেকে নেতাজি মনে হতো তখন। কিন্তু তুমি প্রচুর সোশ্যাল ওয়ার্কও করেছো। সেই আমি অনেক প্রাইজও পেয়েছি সোশ্যাল ওয়ার্কের জন্য। তো যাই হোক, সেখানে আমরা যেতাম ওর সঙ্গে। তো ওর সঙ্গে আস্তে আস্তে একটা মন বিনিময় হতে আরম্ভ করে। ইতিমধ্যে যিনি ব্যাংকে চাকরি করতেন, তিনিও একটা বাইক কিনে বসলেন। এবার আমার অন্যরা আশপাশে সবাই বলছে এই তোকে একটু নিয়ে যাবে। তো আমি গেলাম, একদিন বললেন তোমাকে বাড়ি পৌঁছে দিই, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো আমি মানে যে ব্যাংকে, হ্যাঁ, তিনি বাইকটা করেছেন, করে আমি পাটা তুলে বসবো, উনি আমি দাঁড়িয়ে আছি, উনি কিন্তু চলে যাচ্ছে টেনশনে। তখন থেকে তারপরে ওর সঙ্গে আর এগোইনি, কিন্তু অন্যদের ফেলে চলে গেছে, কি করে এগোবো, তো সেই জন্য ওকে ওরা খ্যাপাতো। তারপরে আমার সঙ্গে এই যার সঙ্গে তোমার প্রেম ছিল, তাকে বিয়ে করি, এবং বিয়ে নর্থ ক্যালকাটা না, নর্থ ক্যালকাটা না, এখানে পার্ক সার্কাসের ওখানে থাকতেন, এবং অসম্ভব ব্রিলিয়েন্ট এবং অসম্ভব অন্য রকমের মানুষ ছিলেন। এবং আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, এবং ওর সঙ্গে আমার একটা জাস্ট অ্যাবাউট 20। হ্যাঁ, তো 20 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন তো মানে তো সেই রকম ম্যাচুরিটিও নেই। আর আমি একটু মানে একটু আমার মনটা চারিদিকে ভীষণ ঘুরছে, আমি একটু ছিলাম, এটা ইট ওয়াজ মাই ফল্ট। আর তারপরে আমি থিয়েটার করলাম, নানান ধরনের কাজ করলাম। এটা কি বিয়ের পরেও করছিলাম, কিন্তু সেটা আবার একটু লুকিয়ে রাখতাম। আমি এমএও পড়ছি, আবার থিয়েটারও করছি, নাচছি, সেটা আমার শ্বশুরবাড়ির লোকেরা জানে না। কনজারভেটিভ ছিলেন না। তুমি একবার বলেছিলে যে মাথায় ঘুমটা দিয়ে শাখা পলা পরে থাকতে হতো। না, থাকতে হতো না বলেছিলেন, কিন্তু আমার শ্বশুর মশাই অসম্ভব উদার মনের মানুষ ছিলেন। উনি বলেছিলেন না, আমাকে বলেছিল হাত কাটা ব্লাউজ না পরতে,
ঠিক আছে, আই থট দ্যাট ওয়াজ। তো আমি কি করতাম, আমি বাড়িতে থেকে শাড়ি পরে যেতাম, হয়তো বাইরে গিয়ে জিন্স পরতাম, এইসব করতাম। কিন্তু ওরা কোনো রকম জোর জার করেনি। মানে আমার বিয়েটা যে টিকলো না, সেটা হচ্ছে আমার এই যে মতি স্থিরতার অভাব। তাই আমি তাকে এবং তিনি খুব আমার মানে হি ওয়াজ ভেরি হেল্পফুল। এবং ও পরবর্তীতে আমাদের যখন মিউচুয়াল হলো, ওই আমাদের গাড়ি করে কোর্টে নিয়ে গেল, তারপরে হয়ে গেল। সুতরাং এটা খুব মানে ছেলে মানুষই করেছে বলতে পারো। ছেলে মানুষই ছিল, এবং সেটা ও কিন্তু খুব ভালোভাবে নিয়েছিল, খুব ম্যাচিওরড ভাবে, বিকজ হি ওয়াজ মোর ম্যাচিওর। তুমি কি বললে যে আমি আর থাকতে পারছি না? হ্যাঁ, সেটা বলার দরকার হয় না, অত কি ওরকম ডিরেক্টলি কাউকে বলতে হয়? আবার প্রেমে পড়ে গেছিলে? না, সেসব না। তখন কি তুমি আবার কোনো প্রেমে পড়ে গেছিলে? না, প্রেমে পড়ার আগে আমি তখন থিয়েটার করছি, থিয়েটারের প্রেমে, এবং ভীষণ ভাবে নিজের একটা জায়গা করার চেষ্টা করছি। মানে তুমি যে সময় বিয়েটা করেছো সেই সময় তুমি ক্যারিয়ার গড়ার সময়, তখন তোমার ক্যারিয়ারের উপর আবার নজরটা যাওয়াতে মনে হলো বিয়েটা একটা বাঁধন, তাই তো? একদম, এটা আমার মতি স্থিরতা। এই কথাটা বলা খুব জরুরি, কারণ উনি আমাকে কোনোদিন বাধা দেননি, বা ওর বাড়ির লোকেরাও বাধা দেয়নি কখনো। হ্যাঁ, যখন আমার ডিভোর্সটা হলো, মানে বা ডিভোর্সটা করছি ডিসাইডেড হলো, তখন আমার মা একটা কথা বলেছিলেন যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি একটা ভুল করেছো, এরপরে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, তাহলে কিন্তু কোনোদিন তুমি মানে আমার আর সাপোর্ট পাবে না। আসলে তোমার মধ্যে চিরকালই স্পার্কটা ছিল। এবার তুমি ভুলভাল এই যে পরিবেশ, এখনকার যে পরিস্থিতি, সেরকম পরিস্থিতি তখন ছিল না। না, তখন তো সিরিয়াল ছিল না। সিরিয়াল ছিল না, টেলিভিশন সেইভাবে ছিল না, এলো পরবর্তী পরে। কিন্তু আমি যখন ডিসাইড করছি ক্যারিয়ারে, তখন নাটকে তো টাকা নেই। আর আমি সিনেমায় আমি চান্স পেয়েছিলাম, তপন সিংহ আমাকে ডেকেছিলেন, বৈদুর্য রহস্যতে করেছিলেন। বৈদুর্য রহস্যতে তো ছোট রোল, সেই রোলটা করা ওয়াজ আ কাইন্ড অফ স্ক্রিন টেস্ট। তারপরে আমাকে উনি ডেকেছিলেন আদমি আর औरते কাজ করতে, এবং আমি তখন জাস্ট আমাদের যে, আমি আনন্দবাজারে টেলিগ্রাফে কাজ করছি তখন টেলিগ্রাফের ওই সময় একটা স্ট্রাইক হয়েছিল। যখন উনি আমায় বললেন যে স্ট্রাইকটা ওভার হয়েছে, আমার তখনও পুরো হয়নি, আমার কনফার্মেশন হয়নি, তো স্ট্রাইকটা উনি বললেন ছুটি নিতে হবে দিন 15 জন্য। এবার আমি সাহস করে বলতে পারিনি, আর তার মধ্যে আমি বলেছিলাম যে আসলে আমি তো হিন্দি জানি। উনি বললেন হিন্দি বলতে হবে না। আমার মাও বললেন যে তুমি একটা সিনেমা করবে তপন সিনহা, তারপরে অন্য লোকে, তুমি নিজেকে আয়নায় দেখো, তোমাকে ওই রকম দেখতে নয় হিরোইনদের, কনভেনশনাল সুন্দর না। সেটা এখন তো সব রকম চেহারার মানুষ সবাই হিরোইন পাচ্ছে, কারণ মানুষ এখন স্বাভাবিক দেখতে। তখন তো একটা অন্য জগৎ, অন্য ছিল, সুন্দর গোল পাতা হবে, টানাটা চোখ, এইগুলো একটা ব্যাপার ছিল। তুই যেরকম হতে পারতিস, হ্যাঁ, খুব সুন্দর কনভেনশনাল। রিনাদি একটা পারফেক্ট মুখ, অপর্ণা সেনের মুখে কোথাও কোনো খুঁত পাওয়া যায় না, সত্যি। হ্যাঁ, একেবারে পান পাতার মতন, এইখানে উইডোজ পিক, চোখগুলো ঠিক সাইজ, ডাবাও না, একেবারে ঠিক সাইজ, নাকটা টিকলো, বেশি লম্বাও না, ঠোঁটটা যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। সুতরাং এই জিনিসটা আমার ছিল না। আমার সবকিছু একটু বেশি বেশি, যেমন আমার ছেলে বলে যে একটা গয়না, ও একটা আমার জন্য বড় লকেট এনেছিল, বললো মা এটা তুমি ছাড়া আর কেউ পড়তে পারবে না। হ্যাঁ, না তোমার একটা ব্যাপার ছিল, তুমি যে কোনো জিনিস ক্যারি করতে। বাবা, আমার এক কলিগের বিয়েতে সুদেষ্ণা দি তুমি ধুতি পাঞ্জাবি পরে গেছিলে। সেটা কলিগ মানে মিমির বিয়েতে আমি ধুতি পাঞ্জাবি পরেছি। মিমি মানে হচ্ছে মাধবীদির মেয়ে, 90-এর দশকে। 90-এর দশকে তখন কেউ কল্পনাও করতে পারতো না যে কোনো সর্বরিদি করে দিয়েছিলেন ধুতি পাঞ্জাবিটা, এবং সেই জন্য
আমি ওটা পরে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, কানে দুল, একদম চলে এলো সুদেষ্ণা দি। মানে রীনাদিও খুব অ্যাপ্রিসিয়েট করেছিল তখন, আমার মনে আছে বিয়েতে। মানে ওইটা কিন্তু মেয়েরা ধুতি পাঞ্জাবি পরাটা কিন্তু আমি তোমাকেই দেখেছি। ধুতি পাঞ্জাবি তো এখন অনেকেই পড়ছে, কিন্তু প্রথম আমি তোমাকে দেখেছি। তো যাই হোক, তোমাদের তো এরকম বিভাজন হলো, তারপরে তুমি টেলিগ্রাফে কাজ করলে, টেলিগ্রাফ থেকে সানন্দায় চলে এলে, তারপরে আমার ছেলে হলো, আমার বিয়ে হলো। আগে বিয়েটা বলো, ববিদার কথা বলো, ববিদার সঙ্গে প্রেমটা বলো। মোটর বাইকে করে যাও আমি দেখেছি। না মোটর বাইকে ববি না। হ্যাঁ, মোটর বাইকে তোমার সঙ্গে দেখেছি। ববির গাড়ি ছিল, পরে বিয়ের পর একটা মোটর বাইক কিনেছি। ববির সঙ্গে আমার আলাপ হয় একটা 31st এর পার্টিতে 1983 সালে। মানে ওর সঙ্গে আমার তখন ববির কিন্তু অন্য সম্পর্ক ছিল, আমার সঙ্গে সেরকম কিছু মানে বন্ধুত্ব হয়নি, ওই যা পার্টিতে যেরকম। তারপরে আস্তে আস্তে ও আরেকটা কাগজে কাজ করতো, যেটার এডিটর ছিলেন MJ আকবর, আর আমি টেলিগ্রাফে কাজ করি। কোন কাগজে ছিল? সানডে। ও, সানডেতে ছিল, হ্যাঁ। তারপরে আমার সঙ্গে লাইব্রেরিতে দেখা হতো, লাইব্রেরিতে হয়তো একটা প্রশ্ন করলো বা দুটো প্রশ্ন করলো, এই করতে করতে আমার ওর সঙ্গে ভাব হতে আরম্ভ করে। তারপরে একদিন ওর বাড়িতে আমাকে ডেকেছিল, তো সেখানে আমি এখনো আমার মনে আছে, খুব শকড হয়েছিল। আমি একটা তখনকার দিনে একটা জাম্প স্যুট পরে ব্রড স্ট্রিটে গিয়েছিলাম, অরেঞ্জ রঙের একটা জাম্প স্যুট পরে পৌঁছে গেছি ওখানে, এবং খুব রোগা ছিলাম, তো গেছি ওখানে। যাই হোক, রোগা এবং লম্বা, কি সুন্দর। তারপরে কথাবার্তা হচ্ছে, যে তখন ও বলছে আমি গেছি 12টায়। আমি ভেবেছি যখন ও বলেছে 12টায় আসতে, নিশ্চয়ই আমার লাঞ্চ খাওয়াবে, তো সেটা বোধহয় ওর মাকেও বলেনি। তো আমি গিয়ে বসে আছি, একটা দুটো, আর ওর মা বলছে খোকন কিরে খাবি না? আমি তখন বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাই। তখন বললো না না না, এসো, যা আছে আমরা শেয়ার করে নেব। তো তার আমি সেদিন বালিগঞ্জ প্লেসে, না? হ্যাঁ, ব্রড স্ট্রিট, সেখানে আমি খেলাম। আমার মনে আছে রোববার ছিল, তাই ওদের বাড়িতে, ওরা তো ভীষণ ভাবে এদেশি, তাই কলাই ডাল আর আলু পোস্ত এটা হয়েছিল, এবং আমার খুব ভালো, আমি ভীষণ পোস্ত খেতে ভালোবাসি। তো ধরো যদি এক বাটি পোস্ত ছিল, তার 2/3 আমি খেয়ে নিয়েছি। আর আলুই আমি ভীষণ পছন্দ করি। এরপরে বহুদিন ববি বলেছে তুমি সত্যি ওই যে লোকে বলে না রোগা পেটে ঘোড়া ধরে, তোমাকে দেখলে বোঝা যায়। প্রথম দিন গিয়ে আলু পোস্ত উড়িয়ে দিলে। হ্যাঁ, ওটা উড়িয়ে দিলাম। তো এই করতে করতে ওর সঙ্গে আমার খুব ভাব হলো, এবং নানান চড়াই উতরাই, ওর বাড়ির লোকেদের সঙ্গেও আমার খুব একটা সুন্দর সম্পর্ক হয়ে উঠেছিল। আমি বিয়ের আগেই ওদের সঙ্গে বেড়াতে গিয়েছি, সেখানে ওর মাও ছিল, ওর দিদি, জামাই বাবু, উড়িষ্যায় গেছি, মজা করেছি, নন্দনকানন ঘুরেছি, শিমলিপালে গেছি। তা তোমার সঙ্গে, ববিদার সঙ্গে যে মহিলার সম্পর্ক ছিল, তিনি তখন কোথায়? তিনি এখানে ছিলেন না, বাইরে ছিলেন। আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে ওদের মধ্যেও একটা দূরত্ব সৃষ্টি হয়, জায়গাটা তো দূরে, হ্যাঁ, যেটা হয়। আর তারপরে ওর সঙ্গে আমার সম্পর্কটা আরো গভীর হয়, এবং একটা সময় সত্যি সমস্যা একটা মনে হতো যে না আরেকজন রয়েছে, এটা আমার করা উচিত না, বা ওরও মনে হতো। তো ধীরে ধীরে জিনিসটা রিজলভড, হ্যাঁ, এবং আমাদের বিয়ের কথা হলো। এবং 87-এ আমার বিয়েটা হলো না, কারণ আমার ননদের ছেলে হলো, তাই জন্য ওই সময় আমাদের ডিসেম্বর মাসে, আর আমরা ঠান্ডাই বিয়ে করব, তাই ওটা আবার 1 বছর ইয়ে করে আমাদের 88-এ বিয়ে হলো। আমি গেছি তোমার বিয়েতে। হ্যাঁ, বিয়েতে আমার মা, যখন আমি দ্বিতীয়বার ইয়ে করছি বিয়ে, মা হঠাৎ বলছেন তুমি কি বিয়েটা সত্যি করতে চাও? আমি কেন বলো তো? বললো কি লাভ আছে বলো তো, নিজের মা বলছে, হ্যাঁ, কি লাভ আছে? আমি কেন বলছো এটা? বললো যে না, বিয়ে না করেও তো যেরম আছে সেরম থাকতে পারো। আমি ভাবতে আরম্ভ করলাম মা যেটা বলছে ঠিকই তো, কারণ জানে তো মা যে মেয়ের মধ্যে। তারপরে আমার আরেক বান্ধবী ছিল পারমিতা আমায় বললো এই তুই বিয়ে করছিস কেন?
আমরা না বিয়ে করছি, কারণ দেখ রোজ রাতে ওকে আমাকে আবার গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে হয়, তাই জন্য। একটু ভেবে বললো, তোর একটা কাজ করা উচিত। কি? ড্রাইভার রেখে দে না। তো আমি বললাম যে না ঠিক আছে, এখন তো ড্রাইভারের পয়সা নেই, আমার তো নিজের গাড়ি নেই, এখনো গাড়ি কেনার মতন অবস্থা নেই। তো আমার মাকে আমি বললাম যে না আমি ওকে বিয়ে করব, এবং আমি খুব শিগগিরই গাড়ি কিনেছিলাম তারপর নিজের পয়সায় হয়তো, কিন্তু তখন আমার ছিল না গাড়ি উইথ ড্রাইভার, তুমি ভাবতে আমার সম্ভব ছিল না যে মাইনে আমরা পেতাম। তো মাকে বললাম, মা বললে এবার খুব ভালো করে ভেবে দেখো, শোনো বিয়ে করা মানে জামা কাপড় ছাড়া নয় যে এটা পছন্দ হচ্ছে না ফেলে দিলাম আরেকটা নিয়ে এলাম, না, বিয়ে করাটা মনে করো যে এখানে দুটো পরিবার ইনভলভড, আইদার ইউ ডিসাইড। এবং মা এটাও বলেছিলেন যে তুমি ইফ ইউ ওয়ান্ট টু লিভ টুগেদার সেটাও ভালো, কিন্তু ওই যে বিয়েটা তারপরে আবার পুরো পথে যাব সেটা হবে না। তো তুমি সেটাকে সেটা আমি বলেছিলাম, সেটা আমি মেনে চলেছি। আমার বিয়ে হয়েছে 88-এ, তার মানে আজ 5th ডিসেম্বর, হ্যাঁ, আমার 25 প্রায় 40, 3 কম, হ্যাঁ 37 বছর হবে। হ্যাঁ 37 বছর বিয়ে হয়ে গেল। কিন্তু এটাও তো ঠিক, তোমরা দুজনে কিন্তু আর 5টা বাঙালি স্বামী স্ত্রীর থেকে আলাদা, কারণ তোমরা দুজনকে প্রচন্ড স্পেস দাও। হ্যাঁ আমাদের খুব স্পেসটাও রয়েছে, প্রচন্ড স্পেস দাও, কারণ ববিদা কোনোদিন ইন্টারফেয়ার করে না, তুমিও করো না। তো ববিও কোনোদিন, আমি তো রানার সঙ্গে 94 থেকে আমাদের কাজের গাঁট ছড়া বেঁধেছি যাকে বলে, মানে অভিজিৎ গুহ, আমরা দুজনে প্রায় 30 বছর কাটিয়ে দিয়েছি একসঙ্গে। এবং কোনোদিন ববি কখন, আমি সেই রাত বিরেতে রানার সঙ্গে কাজ করে বাড়ি ফিরছি, কোনোদিন কোন রকম প্রশ্ন সম্মুখীন হয়নি, মানে আর কারোর সঙ্গেও কোনোদিন না। এবং আমিও কখনো সেই প্রশ্ন যাতে করতে না হয় সেটাই দেখেছি। বহুদিন লোকে জানতো না, অনেক সময় হয়েছে যে আমরা দুজনে একসঙ্গে হয়তো কিছু কিছু, আর খুব অদ্ভুত ব্যাপার ছিল, আমরা যে সংস্থায় দুজনেই কাজ করছি সেখানে যখন একটা ম্যাগাজিনের পার্টি হচ্ছে, সেই পার্টিতে শুধু যারা কাজ করছে তাদের ডাকা হতো, তাদের স্পাউসদের নয়, আবার ওরটাই, তাই জন্য আমরা একসঙ্গে খুব একটা কোথাও যেতাম না। তারপরে যখন আমি ফিল্ম টেলিভিশন করছি সেটা একেবারে অন্য জগৎ, অ্যান্ড হি ওয়াজ টু সিনিয়র, ও অত যেত না, তাই অনেক দিন লোকে আমার হাজবেন্ডকে সেটা জানতো না, তোরা জানতিস। কি সুন্দর দেখতে, আমি একদিন ববিদা সিঁড়ি দিয়ে নামছে, ববিদা ওখানেই দাঁড়িয়ে যাও, দূর থেকে তোমার খুব ভালো লাগে। ববি খুব খুশি হয় এটা শুনলে। এবং আমার এখনো মনে আছে একজনের বিয়েতে গিয়েছি, সে ভদ্রমহিলার সঙ্গে আবার দেখা হলো, আরেকজন ভদ্রমহিলা আমাকে বলছেন, এই তোমার বর কই, তোমার বর কই? আমি বললাম বর আছে, দেখো তুমি ওদিকে খাবার আর ড্রিঙ্কস যেদিকে আছে সেইখানেই আছে। আমি কি করে বুঝবো তোমার বর? আমি গিয়ে ওখানে দেখো, যে সবচেয়ে সুন্দর দেখতে সেই আমার বর। হ্যাঁ, এবং ভদ্রমহিলা খুঁজে পেয়েছিলেন, সেদিন দেখা হলো, আমাকে বললেন তুমি এইটা আমায় বলেছিলে। সত্যি ববিদার মতো সুন্দর দেখতে পুরুষ, সত্যি দেখতে, সত্যি সুন্দর দেখতে। এবং আমার খুব ক্লোজ বন্ধু কয়েকজন ছিল, তার মধ্যে ঋতুর সঙ্গে তো প্রেম করা যায় না, ঋতুর সঙ্গে আমার অন্য ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তো অভিজ্ঞতাটা ভীষণ বন্ডিংটা ভালো ছিল। ঋতু আর আমি দুজনে ভীষণ বন্ডিংটা ছিল, রানাও ছিল, রানার সঙ্গেও আমার বন্ডিংটা খুব ভালো, সো মাচ সো যে রানার যখন বিয়ে হচ্ছে তখন অনেকেই ভেবেছে যে, অনেকেই ভাবতো ইন্ডাস্ট্রির যে রানা আমার বর, তাই জিজ্ঞেস করছে, ভাবাটাও খুব অদ্ভুত। না খুব অদ্ভুত না, কারণ আমরা সব জায়গায় একসঙ্গে যেতাম, তোরা জানতিস, কিন্তু ইন্ডাস্ট্রির লোকেদের কথা বলছি না, কিন্তু ইন্ডাস্ট্রির লোকেদেরও মানে যাই হোক, হ্যাঁ অনেকেই জানতো না। আচ্ছা। এবং আজও আমাকে লোকে জিজ্ঞেস করে, মিস্টার রায় আসেননি? আমরা মিস্টার রায়কে, ওই যে
আপনার সঙ্গে বলে এটাও লোকে ভাবে অনেক সময়। এটা কোন ববি তো কোনোদিন কোনো কোথাও যেত না। পার্টি। আচ্ছা তুমি যাদের যাদের ইন্টারভিউ করতে, আমাদের পিটি উষা তো আমার মনে আছে, অমিতাভ বচ্চন যেটা আমার ছবিটা আছে, আর তুমি ইন্টারভিউ করে তোমার ওইটা বই নিয়ে গেছিলাম, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন আর মিঠুন এসেছিল, সেই ইন্টারভিউর একটুখানি ঘটনাটা তুমি যদি একটু বলো। আমি সেই ইন্টারভিউটা করতে গেছি। এবার যেটা হয়েছে, যখন আমাদের এটা করে দিয়েছিল বীর সাংভি, অগ্নিপথ ছবি এখানে প্রমোশন হচ্ছে, তো তাজ বেঙ্গল তখন সদ্য হয়েছে, সেখানে অমিতাভ বচ্চন এসছেন, মিঠুন চক্রবর্তী এসছেন এবং জয়া বচ্চনও এসছেন, কিন্তু আমাকে প্রথমে অমিতাভ বচ্চনের কাছে, এবার অমিতাভ বচ্চনের কাছে গিয়েছি, এবার ওকে নিয়ে গেছি, আমি ওনাকে বলেছি একটু যে আমার না অ্যাকচুয়ালি একজন কলিগ আছে, ওর ডিকটাফোন আছে বা ওর ইয়ে আছে, সেই জন্য ওর ওটা যদি আমি নিয়ে আসি আর ওকে না নিয়ে আসি তাহলে ও খুব মানে মাইন্ড করবে। উনি বলেন ব্রিং হার। আমি ওকে নিয়ে এলাম, ও এলো ওর ইয়েটা নিয়ে, এরপরে চলছে, এর ইন্টারভিউটা হয়ে গেছে, ইন্টারভিউটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরে হয়ে যাবার পর এর মধ্যে আমাদের যে ফটোগ্রাফার সে কিছুতেই আসছে না, মনে আছে কোথায় গেল, আর আমি ওকে খালি বলছি দেখে আয় ও এসছে কিনা, সে আর আসছে না। আমি এদিকে লোকজন, এর মধ্যে মিঠুন চক্রবর্তী চলে এসছে, এসে বলছে আমাদের ডাকছে, ক্রিস্টাল রুমে ডাকছে, চলুন চল, মানে এই অমিতাভ বচ্চন তো ভীষণ টাইম আর বিশ্বাস করতেন, তো উনি বললেন ঠিক আছে তোমাদের ফটোগ্রাফার, ওকে লেট মি ফিনিশ দ্য প্রেস কনফারেন্স এন্ড দেন উইল ডু ইট। কনফারেন্স করে আবার উঠলেন, এবার উনি নিচে চলে এসছেন, আমরা তার আগে এসে আমি তো ভীষণ টেনশন করছি, ভেঙে পড়েছি, এবার উনি আসবেন, আমরা নিচে দাঁড়িয়ে আছি, এর মধ্যে প্রেস কনফারেন্সের আগে এর মধ্যে ফটোগ্রাফার এসছেন, কোথায় ছিলি তুই, মানে ভীষণ চিৎকার, তো সেই লোজ এসে দাঁড়িয়েছে আর করছে, আমি এরকম হিস্টেরিয়া করছি, এই সময় অমিতাভ বচ্চন সুদেশনা নেমে এসছে এবং একটা গলা বলছে সুদেশনা I'll finish it and do the photography. আমি মানে এরপরে আমি সেলিব্রিটি হয়ে গেলাম, কারণ অমিতাভ বচ্চন আমার নাম ধরে ডেকেছে। এবং কোন সময়, ওই সময় তারপরে ওনার ছবি তোলা হলো, তারপরে উনি গেলাম উপরে, মিঠুনকেও আনা হলো এবং নিবেদিতা ওদের সঙ্গে ছবি তুললো, এবং নিবেদিতা বললো আমি দাঁড়িয়ে ছবি তুলবো না কারণ আমাকে বেঁটে লাগবে, তাই জন্য ওদের বসানো হলো মাঝখানে নিবেদিতা, দাঁড়িয়ে তুললাম, আমি আমার খুব পেটে লাগছে, আমার খালি ভয় ছিল ছবি তুলতে গিয়ে আমাকে না ওপর দিয়ে কেটে দেয়, বসে তুলবো। তারপরে মনে আছে অমিতাভ বচ্চন তারপরে এলেন, আমরা চলে এলাম আমি আর ও, আর এবার শুনলাম যে অমিতাভ বচ্চন আসছেন আমাদের অফিসে, আমাদের চিফ এডিটর অভিক সরকারের সঙ্গে দেখা করতে। মানে এটা শুনে গাড়ির কাঁচ ভেঙে, মানে না পুরো মানে আনন্দবাজারে সবাই গিয়ে উপরে এ করছে, আমি আর নিবেদিতা নিচে বসে কাজ করছি, আমরা তো দেখে নিয়েছি, আমাদের সঙ্গে তো আলাদা হয়ে গেছে, আমাদের ছবি তোলা হয়ে গেছে। তুমি কিন্তু ছবি তোলা নেই, তুমি এত লাজুক ছিলে, তুমি সুদেশনা দি ভীষণ লাজুক এসব ব্যাপারে, ছবি তোলা সত্যি কথা, ঋতুর সঙ্গেও আমার বেশি ছবি নেই, অপর্ণা সেনের সঙ্গেও ছবি নেই, না তুমি ভীষণ লাজুক, মানে আমরা গল্প কোনোদিন শেষ হবে না আমাদের এটা, কারণ সুদেশনা দিকে আমি দেখেছি, সুদেশনা দি কারুর সঙ্গে তুলতে গিয়ে আমি যদি বলি সুদেশনা দি তুমি একটা ছবি তোলো, না ঠিক আছে ঠিক আছে, মানে এরকম। এমনকি সত্যজিৎ রায় মারা গেছে, যিনি সুদেশনা দি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ সানন্দা, সত্যজিৎ রায় মারা গেছে, সুদেশনা দি লাইনে দাঁড়িয়ে আছে, মানে যে কোনো প্রেস পিছন দিয়ে চলে যাচ্ছে সুদেশনা দি, না আমি নিয়ম মেনে যাবো, এইসব তোমার মধ্যে মানে চিরকালই ছিল, ওই লাজুকপনাটা এখনো মনে আছে। সত্যজিৎ রায়ের লাইনে তুই আমার সঙ্গে ছিলি, এবার এত তুমি আমাকে হচ্ছে বাঁচিয়েছিলে, এখনো মনে আছে। ওই যে নন্দনের যে ফাউন্টেনের ওটা লোকে ধাক্কা মেরে ওর তোর একটু পা হড়কে চলে গিয়েছিল, তুমি টেনে বার করেছিলাম ওইসব দিনগুলো। তারপরে ওখানে গিয়ে দেখি আমাদের সব জুনিয়র রিপোর্টাররা দাঁড়িয়েছে, কি হলো তুমি এরকম লাইনে, আমি চুপ করে নমস্কার করে, সুদেশনা দি প্রেসে যাবে না, সুদেশনা লাইন দিয়ে যাবে, এইটা হচ্ছে। আমি তো প্রেস হিসেবে ওখানে আসলে আমি ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি, এইসব অনেক কিছু ছিল। সুদেশনা দি তোমার এই ফিল্মের জগৎটাতে আসাটা একটু বলো। 94-এ আমি একটা ইন্টারভিউ করি, 93-র এন্ড,
বা 94-এর জানুয়ারি মাসে, না 93-তে কোথায়, প্রসেনজিৎ এবং দেবশ্রী আনন্দলোকের জন্য করেছিলাম। তো আমি একটা ইন্টারভিউ করি, আমাকে আনন্দলোক থেকে দিয়েছিল। তো সেইখানে আমার সঙ্গে প্রসেনজিতের প্রথম আলাপ। আমি ইন্টারভিউ করে বেশ ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, ওদের বাড়িটা কিরম সাজিয়েছে সেই ছবি। তারপরে যেটা হলো যে এরপরে প্রসেনজিৎ আরো 4জন কলিগের সঙ্গে ফোর্থ অ্যাক্সেস বলে একটা কোম্পানি বানালো, এবং ও গিয়ে বম্বেতে স্যাটেলাইট তখন নতুন এসেছে, জির যে মেন কর্ণধার তার সঙ্গে কথা বলে এখানে একটা এক্সপেরিমেন্টাল 2 ঘন্টার স্যাটেলাইট চ্যানেলের ব্যবস্থা করলেন, এবং তার প্রোডাকশন গুলো এখান থেকে হতো। এবং উনি আমার নাম করেছিলেন সানন্দা, সুদেষ্ণা, এবং তার সঙ্গে আমি অনিরুদ্ধ আর বোধহয় উজ্জ্বলকে বলেছিলাম। তো আমরা প্রথম দিকে গিয়ে, এবং উনি বলেছিলেন যে একটা ম্যাগাজিন হবে 8 ঘন্টার, মানবী, যেটা সানন্দারই পর্দা হবে। এই সময় প্রসেনজিৎই আমার সঙ্গে রানাকে যুক্ত করলো। আমি অ্যাকচুয়ালি অডিও ভিজুয়ালে আমি আজ অব্দি যা যা করেছি সবকিছুর জন্য আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। প্রত্যেকটা লেভেলে ও হেল্প করেছে। তো এটা হলো, এটা হওয়ার পর রানা এলো, ও টেকনিক্যাল ডিরেক্টর বলছিল। আমি বললাম না, ডিরেক্টর যদি হয় 2 জন যৌথ, টেকনিক্যাল আবার কি, কনসেপ্ট ঠিক আছে, ও এটা জানে না, অন্য কিছু যদি করি আমরা সেটা তো এই আমাদের জুটি বাঁধা শুরু হলো। এবং আমরা মানবী করলাম 52 সপ্তাহ, খুব পপুলার হয়েছিল, খুব পপুলার। এরপরে আমরা ঋতুর সঙ্গে আবার আমার যে ওই 92-তে মানে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আবার আমার ছোটবেলার বন্ধু, মানে আমি কলেজে জাস্ট MA পড়ছি যখন, তখন ওর সঙ্গে আলাপ হয় 80-তে। তার মাঝখানে অনেক বছর আমরা যে যার নিজের কেরিয়ার করছি, আবার 92-তে অপর্ণা সেন মারফত ঋতুর সঙ্গে আলাপ হলো। তারপরে ঋতুর সঙ্গে আমরা কাজ করতে আরম্ভ করি। আমি 19শে এপ্রিল একটা ছোট রোল করেছিলাম, তখন তো আমরা সব সানন্দায় রয়েছি বলে। এর পরবর্তীতে ঋতু যখন আমি সানন্দা ছেড়ে দিয়েছি, ঋতু একটা দহন যখন করে, এবং তার আগে ও একটা ঈর্ষার সবুজ চোখ একটা সিরিয়াল করার কথা ভেবেছিল, কিন্তু ওর ওই 1-2 এপিসোড করার পর ওর আর ওই টেলিভিশনের যে একটা রোজকার ইন্টারেস্ট থাকেনি। তখন আমাকে আর রানাকে ও এটা ডিরেক্ট করতে দিয়েছিল। কোনটা? ঈর্ষা। তারপরে ঋতুর সঙ্গে আমরা দহনে কাজ করেছি, আমরা ইয়েতে বাড়িওয়ালিতে কাজ করেছি, তিতলিতে কাজ করেছি, রানা উৎসবে কাজ করেছি, আমি তখন অন্য জায়গায়। তো এই সিনেমাগুলোতে বাড়িওয়ালি অশোকে কাজ করেছি, যেটা ওই ঐশ্বর্য রায়ের ওইটা বলো, চোখের বালি। তারপরে চোখের বালি, চোখের বালি হচ্ছে শেষ, যেখানে আমরা অ্যাসিস্ট করেছি। আর বাড়িওয়ালিতে আমি একটা বড় রোল করেছিলাম কম্পারেটিভলি, ওই রূপার হেয়ারড্রেসার, ওটা বেশ মনে থাকার মতো। তারপরে এছাড়াও টেলিফিল্ম করেছিল কয়েকটা, সেগুলোতেও আমরা অ্যাসিস্ট করেছিলাম। সুদেষ্ণা দি, তোমার ঐশ্বর্য রায়ের সঙ্গে অভিজ্ঞতা একটু বলো। ঐশ্বর্যের সঙ্গে অভিজ্ঞতা বলতে, ঐশ্বর্যর আসার আগে অবধি আমরা খুব টেন্স ছিলাম যে আফটারঅল ও তো একটা স্টার, তখন ওর মানে খুব নামটা। 2003 সালে, 2003 সালে, এবং সবারই একটা, আমাদের একটা ইয়ে ছিল, এখন যেমন আমরা অনেক ওপেন হয়ে গেছি ইন্টারনেটের জন্য, তখন আমাদের মনে হতো বাবা ও এলে আদিখিলাপানা করবো না, ওকে দেখে ও স্টার বলে আমরা অত, কিন্তু ও ভীষণ আন্তরিক ছিল, এবং আসার পরে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে গিয়েছিল। তো আমার মনে আছে যে ওকে কস্টিউমের জন্য আমরা গেছি, ও বললো যে আমার তো কস্টিউমের নিতা লাল্লা দিয়েছে বলে ও একটা সিল্কের থান কতগুলো দেখাচ্ছে। আমি বিবিদি দুজনেই ঋতুর দিকে তাকাচ্ছি যে কি হবে। ঋতু বলল এখান থেকে একটাই ব্যবহার করতে পারবো, ফাইনাল একটা সিনে খোলো। আমি বিবিদি, সুদেষ্ণা, তোরা গিয়ে যা খাদি থেকে থান কিনে আন। আমরা নিয়ে এলাম, সেটাই ও পড়লো। কোনো ইয়ে করেনি যে না,
ও ভীষণ এবং নো মেকআপ, ঋতু একেবারে মেকআপ করতে দেবে না, কিন্তু ওদের সময় ওই ইয়ে এসে গেছে, বেসও করতে দিত না, কিন্তু ওরা লুকিয়ে চুরিয়ে করতো। হ্যাঁ, বেসটা করে নিত। হ্যাঁ, বেসটা করতো। যেরকম কিরণ খের, তাকেও বেস করতে দেবে না, কিন্তু কিরণ খের যখন এসেছে 1999-এ, তখন না ম্যাক প্রথম এসেছে স্টুডিও ফিক্স, ও সেটা ব্যবহার করতো। আর রূপা তখন এসেছে, রূপাকে তো ঋতু ব্যবহার করতে দেবেই না। রূপা ওটা দেখে, আফটার অল ওর চোখ তো, ও বলছে না ও তো ম্যাক ব্যবহার করছে, স্টুডিও ফিক্স করছে, তারপর আমাকেও দিতে হবে, তারপরে এইরকম। কিন্তু ঋতু খুব ছিল। আর ঐশ্বর্য তো একদম শেষ, তো এর আগে আমরা রূপা, তারপরে ইন্দ্রাণী, এদের সঙ্গে অনেক, আমি দেবশ্রীর সঙ্গে অসুখে কাজ করেছি। ইট ওয়াজ গ্রেট ফান। ওরা কিন্তু খুব শুনতো কথা, এবং ঋতু মেকআপ করতে বারণ করলে দেবশ্রীও বলতো যে এই একটু দাও, একটু ইয়েলো একটা ইয়ে চোখের কোলটা একটু মারবো না। এই ক্ষেত্রে আমার মনে আছে অভিক মুখোপাধ্যায়, ও বলছিল ঋতু এরকম করছিস কেন, যদি না বোঝা যায় তাহলে ওকে দে না, আর আমার আলো এত পড়বে, অল্প একটু মেক, এবং সব চোরা গুপ্তা করতে হচ্ছে আমাদের। তারপরে এত বকতো, ঐশ্বর্যর যেরকম ছিল, মানে লুকিয়ে চুরিয়ে মেকআপ করতো, লুকিয়ে চুরিয়ে দরকার ছিল না। শি ইজ জাস্ট গর্জিয়াস, ওর স্কিনটা মানে অভাবনীয়। হ্যাঁ, এবং ও শুধু চুলে অ্যাটাচমেন্ট, তখন ওই বোঝা যাচ্ছে না চুল, উইগ আপ, ও উইগ কোনোদিন উইগ পরেনি, পুরোটা অ্যাটাচমেন্টে ছিল। আর আমাদের কাছে তখন ওটা নতুন জিনিস। তা এখন তো সবাই করে। তো ওর সঙ্গে আমাদের যেটা খুব মজা ছিল, যে ও খুব ফ্রেন্ডলি ছিল, ও কোথাও ওরকম ইয়ে করতো না। যেরকম প্রথম একটা দিনই শুধু ও এসেছিল, প্রথম দিন শুটিং এ, ও প্রায় 9টায় কল ছিল বোধহয়, ও এসেছে তখন 10:30। তো ঋতু বলেছে তুমি এতদিন, বলো না আমার চুলটা এটা আমি ওখানে করেছি, আমি ওখান থেকে করে আসবো। এখানে যদিও এখানে ওই সাহারা সাদানে থাকতো, তো এখানে আমাদের ইয়ে হয়েছে, আমরা ওর জন্য প্রথম এসি রুম করা হলো টেকনিশিয়ানে, এসি ভাড়া করে বসিয়ে ওর জন্য। তো যাই হোক, ওকে বলা হলো যে তুমি এখানে এসেই করবে, আর তোমার কতক্ষণ লাগবে মেকআপ টেকআপ? ও বলেছে 2-2.5 ঘন্টা। এখন ঋতু বলেছে ঠিক আছে, তাহলে তোমার যদি তোমার কল টাইম হবে 7টায়, আমাদের হবে 9টায়, কারণ আমি 10টায় আরম্ভ করব। ঋতুর এটা ছিল। হ্যাঁ, তখন ওটা মেনে নিল, ও এলো, ও মেনে নিল। তারপরে ও যখন জামা কাপড় নিয়েও ও যখন চলে গেল, আমার মনে আছে ওই সময় ওখানে ছিল, তখন রানী মুখার্জি ওর সঙ্গে দেখা করতে এসেছিল। হ্যাঁ, তারপরে ওই বিবেক ওবেরয় এসেছিল, ও তখন সাবরমালায় যাচ্ছে, সেই জন্য ও ওই কালো জামা কাপড় পরে এসেছিল আমার এটা। তারপরে আমরা গেছি ইয়েতে, বেনারসে, সেখানে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, এবার সবাই ওখানে লিখছে ঐশ্বর্য রায়, হ্যাঁ, তো সবাই বলছে বাঙ্গাল ঐশ্বর্য রায়। যাই হোক, কিন্তু লোকে তো ওকে চেনে। তো ইয়েতে এবার কাশীর যিনি মহারাজ, তিনি ওকে খুব ডেকেছেন লাঞ্চে। তো ও আবার বলেছে হ্যাঁ আমি লাঞ্চে আসবো, প্রোভাইডেড সবাইকে বলা হয়, কারণ ওরা কি আমি একটা খাবো আর ওরা আলাদা খাবে, ও বুঝে গেছে এখানকার কালচারটা। সবাইকে নিয়ে ও খেয়েছিল। ওটা আমার খুব মনে আছে, যে ও এবার উল্টোটা, ওখানে গিয়ে সবাই ওকে দেখছে, সে নৌকো এসে গেছে মাঝ নদীতে ঐশ্বর্য রায়কে দেখতে। এবার আমরা কলকাতায় এসে আমরা এই দক্ষিণ 24 পরগনায় ওই রানী রাসমণির বাড়ি, এখন ওটা ওই ফ্যামিলির বাড়ি একটা, যেখানে একটা বাওয়ালিতে শুটিং করছি। তো বাওয়ালিতে একটা পন্ডের পাশে শুটিং করছি, প্রসেনজিৎও যাবে। এইখানে প্রসেনজিতের ক্রেজ,
মানে তখন ভাবা যায় না, সবাই মিলে এসেছে, প্রসেনজিৎ 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 চলছে চারিদিকে। দিদি প্রসেনজিৎ আসবে? আমি বলছি না আজকে আসবে না। হে বাবা প্রসেনজিৎ আসবে না? এই সময় আসছে ঐশ্বর্য। ওরা সবাই কে ঢ্যাঙা মতো, মানে তখন তো বাংলা ছবি লোকে দেখে গ্রামে গঞ্জে, এই ঢ্যাঙা ফসা মতো কটা চোখ কে? বললো ঐশ্বর্য রায়। সে কে? এইটা। কিন্তু সবাই ওয়েট করে আছে প্রসেনজিতের। প্রসেনজিৎ বাংলায়, মানে এটা আমি এখানে একবার দেখেছি, তারপরে যখন ও আমাদের সঙ্গে শুধু তুমিতে, এটাও বলবো আমাদের প্রথম ছবি আমার আর অভিজিতের হচ্ছে শুধু তুমি, কোয়েল আর গার্গী, কোয়েল গার্গী এবং প্রসেনজিৎ। এই ছবিটা হয়েছিল তার কারণ হচ্ছে আমার যে প্রডিউসার তিনি বলছেন প্রসেনজিৎ আপনার জন্য করবে, আমরা স্ক্রিপ্ট নিয়ে গেছি। আমি বলছি হ্যাঁ। তারপর গিয়ে বলেছি ওকে, বলেছি ঠিক আছে নিয়ে আয়। তো নিয়ে এসছি। তখন উনি বলেছেন যে হ্যাঁ রানা সুদেশনার যদি ছবি হয় আমি করব। তখন উনি বললেন না মানে টাকাটা, বললো দেখুন আপনি আমায় দেবেন আপনার যেটা উপযুক্ত বা আপনার যা বাজেটের মধ্যে, কিন্তু রানা আর সুদেশনার ছবি হলে আমি 1.5 টাকা দিলেও করব, এটা আমি জীবনে ভুলব না। এটা ওর মানে এখনো যখন আমি মুশকিলে পড়ি ওর কাছেই যাই। এবং কোয়েলও তখন খুব ওর মা এবং বাবা দুজনেই কোয়েলকে যখন আউটডোরে আমার হাতে ছেড়ে দিলেন, সঙ্গে আরেকটি মেয়ে গিয়েছিল যে ওকে ওর জিনিসপত্র দেখাশোনা করে, ও খুবই ছোট ছিল। অনেক মায়ের মারাই খুব শান্তিতে থাকতো, তুমি থাকলে, আমি থাকলে একটা শান্তিতে থাকতো। সত্যি আমার মাও থাকতো, জানতো যে আমি ছাড় দিতে জানি, কিন্তু রাশটাও টানতে জানি, সেফ হ্যান্ডে আছে। সেই আমাদের কাজ শুরু। এবং তারপরে তো কতগুলো ফিল্ম করলে। এখন সুদেশনাদি কোন ফিল্মের কি পরে? এখন একটা স্ক্রিপ্ট আমরা তৈরি করেছি, কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে, নানান রকম সমস্যা আছে, জটিলতা আছে, যেটা যদি কাটিয়ে উঠতে পারি তাহলে আবার হবে। হ্যাঁ আমাদের 22-23টা ফুল লেন্থ ফিচার ফিল্ম হয়ে গেছে আমার আর রানা। এছাড়া অজস্র টেলিভিশনের ছবি করেছি, অজস্র সিরিয়ালস করেছি, অজস্র প্রোগ্রামস করেছি। সুতরাং আমি যা পেয়েছি তাতে আমি বলবো না আমি সন্তুষ্ট, কারণ তাহলে তো বুড়িয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। কিন্তু আমি সত্যি বলবো যে আমি যা আমার পাওয়া উচিত তার থেকে হয়তো বেশি পেয়েছি। না কি বলছো? আমার মনে আছে আমার ছেলে হয়েছে, সুদেশনাদি আমাকে দেখতে গেছে নার্সিংহোমে, ওখানে গিয়ে বসে শোন তোকে স্ক্রিপ্টটা বলে মনে আছে পুরো গল্পটা আমাকে শোনালি, আর আমি মন্ত্রমুগ্ধের মতো ওখানে বসে শুনলাম। এতটাই ইনভলভ সুদেশনাদি, মানে প্রত্যেকটা আমরা যে ধরনের ছবি করেছি, আমরা পপুলার ছবিও করেছি, এবং ছবির মধ্যে দিয়ে একটা নতুন ধারা দিয়েছো। এই যে কতজন তোমার ছবিতে প্রথম কাজ করেছে। ক্রস কানেকশনে আমাদের ট্যাগলাইন ছিল, যেটা 2009-এ ভাবা যেত না। আমাদের ট্যাগলাইন ছিল বিয়ের আগে হানিমুন। হ্যাঁ আমরা সবাই বিয়ের আগে হয়তো বেড়াতে গেছি অনেকে, কিন্তু কেউ বলি লুকিয়ে চুপি করে। একদম সেইটা নিয়ে এটা আমার খুব মানে মার সঙ্গে 2016-17 এরকম সময় আমার ছেলে তখন প্রেম করছে, যাকে বিয়ে করেছে তার সঙ্গে। তো একদিন মা আমায় বলছে তুমি জানো ওরা না থাইল্যান্ড যাচ্ছে। আমি বললাম হ্যাঁ জানি তো। না ওরা একা একা যাচ্ছে। আমি বললাম একা একা যাচ্ছে মানে? ওরা দুজন তো যাচ্ছে না, মানে আমি সেটাই বলছি, ওরা দুজন একা যাচ্ছে, তুমি কি সেটা জানো? হ্যাঁ জানি। ও তুমি কিছু বলবে না? আমি কি বলবো মা, আমিও একা একা গেছি ববির সঙ্গে, তুমি জাস্ট জানতে না। এইটা হচ্ছে সুদেশনাদি এইটা যখন বললে অনেকটাই শেষের দিকে চলে এসেছি গল্পে। এই যে আধুনিক জীবনযাত্রা, এই যে মেয়েদের এগিয়ে যাওয়া, এবং এই যে এখন প্রেম হলে একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে তোমার বডি কাউন্ট কত, এইটা জিজ্ঞেস করা, শরীরের যে ছুতমার্গটা কাটিয়ে ফেলা, বা ধরো কিছু রিলেশনশিপ আরো কি বলো ব্রেড ক্রাম্বিং, তারপরে ওপেন রিলেশনশিপ, এইগুলো তুমি কিরকম চোখে দেখো? দেখো সময়ের সঙ্গে এটা পরিবর্তন হবেই, চেঞ্জেস উইল বি দেয়ার। ওপেন রিলেশনশিপস
চিরকালই ছিল, খালি আমরা ওটা বলতাম না। হ্যাঁ, হ্যাঁ, এখন সেটা বলে। এবং এক্ষেত্রে যেহেতু মেয়েরা এখন ইন্ডিপেন্ডেন্ট, আগে তো আমাদের দমিয়ে রাখা হতো, বলা হতো মানে বাড়িতে একজন বউ আছে, সে তার সন্তান প্রসব করবে আর আমি প্রেম করে বেড়াবো, হ্যাঁ হ্যাঁ, সেই কনসেপ্টটা তো চলে গেছে, সেটা তো চলে গেছে। সুতরাং এই জায়গা, কিন্তু এই যে লোকে বলে না যে এখন প্রেম খুব সুপারফিশিয়াল, শোনো চিরকালই ছিল, চিরকালই ছিল, এগুলো বাজে কথা। এখন প্রেম সুপারফিশিয়াল না, এখন হ্যাঁ চিঠি লেখে না লোকে, হোয়াটসঅ্যাপ করে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে। আমি জানি না আজ থেকে 20 বছর পরে কি হবে। হ্যাঁ, এই তো সেদিনই আমার ছেলে বলল যে এখন আর কোনো বাধা নেই ল্যাঙ্গুয়েজে। আমি বললাম কেন? বললো এমন একটা ইয়ারবাডস বেরোচ্ছে যে কেউ যদি তামিল ভাষায় কথা বলে ওপারে, আর আমি যদি চলে আসবে, এবং আমি বাংলায় বলবো, সেটা ট্রান্সলেট করে ওর কাছে চলে যাবে। ভাবো। আচ্ছা সুদেশনাদি, বহু যুগ আগে, মানে যখন আমরা সানন্দায় ছিলাম, সেই সময় তুমি বলতে যে পুরুষদের যদি শরীরের খিদে থাকে, মেয়েদেরও আছে, হ্যাঁ, এটা নিয়ে আমরা এত ছুতমার্গ করবো কেন? এবং তুমি খুব ওপেনলি বলতে, এবং আমরা খুব খুশি হতাম। মানে আমরা, মানে তোমাদের দেখেই তো উদ্বুদ্ধ হতাম। রিনাদি বলো, তুমি বলো, রিনাদি যেমন পরমাতে বলেছিল যে তুমি করবে আর আমার কাছে মরাল সাপোর্ট চাইতে আসবে, রিনাদি নিজেই বলেছিল এটা, হ্যাঁ, ওই সিনটা। তো তুমিও এরকম বলতে যে যে শরীরে ছুতমার্গতা থাকা উচিতই না, কারণ প্রত্যেকেরই খিদে পায়, ছেলেদেরও যেমন খিদে পায়, আমাদেরও খিদে পায়, তা ওদের যদি শারীরিক চাহিদা থাকে, আমাদের কেন থাকবে না? তো এই যে তুমি কোন কালে বলেছিলে, আমাদের সামনে মনে আছে, সেটা তো এখন সেটা সেটা কিন্তু আমি বলবো যে এটা সবাই, মানে আমি কিছুটা রিনাদির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম, কিন্তু উনি হয়তো এরকম কিছু বলেননি, কিন্তু আমার এটা বারবার মনে হয়েছিল যে যদি একটা ছেলের ফ্রিডম থাকে, যদি একটা ছেলের, আমি বইও পড়েছি অনেক, এবং সেখানে দেখেছি যে একটা মেয়েরও ডেফিনেটলি চাহিদা থাকে একটা কোথাও শারীরিক, পরমাতেই আমরা সেটা দেখেছি যে, এবং তার সঙ্গে একটা মানসিক সম্পর্ক আছে, শুধু শরীর নয়, স্বামীর সঙ্গে একটা সম্পর্ক আছে, কিন্তু বিবাহ বহির্ভূত যেরকম সম্পর্ক ছেলেদেরও হয়, মেয়েদেরও হতে পারে, তাতে অন্যায়, এবং এটা একটা মেয়েদের বেলায় এটা একেবারে জঘন্য অপরাধ, পাপ, এটা কিন্তু নয়। আমি একটা গল্প লিখেছিলাম বহুদিন আগে, সেটা সানন্দাই বেরিয়েছিল। সেটা ছিল একটি মহিলা, সে তার মেয়ে 21 বছরের মেয়ে চিঠি লিখছে আমেরিকা থেকে, এবং বলছে যে মা তুমি আমার কনভোকেশনে এসো, কিন্তু কারণ আমার একটা সমস্যা আছে, আমি তোমাকে বলতে চাই, তোমাকে আমি টম আর ডেভিড দুজনের সঙ্গেই আলাপ করিয়ে দিতে চাই, কারণ আমার একটা সমস্যা হয়েছে। তো উনি, তারপরে চিঠিটা আমি রিভিল করি না, সেই চিঠিটার উনি ভাবতে থাকেন যে এই মেয়েটি, সেই মেয়েটি হচ্ছে ওনার স্বামী ছিল, ওনার এক প্রাক্তন প্রেমিক ছিল, এবং ওর অফিসের একজন কলিগ, তাদের এই 3 জনের সঙ্গে উনি 2 দিনের মধ্যে সহবাস করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে শি গট প্রেগন্যান্ট। হ্যাঁ, এটা মনে পড়ছে, উত্তর ছিল এই গল্পটা, নামটা মনে পড়ছে, হ্যাঁ 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 হ্যাঁ। এবং 3 জনের সঙ্গে শোয়ার পর সে তারপর ওর প্রেগনেন্ট হয়, এবং এই প্রত্যেককেই ও ভীষণ একটা মানসিক রিলেশনশিপ ছিল, এবং যখন ওর মেয়ে বড় হচ্ছে, উনি বারবার ভাবছেন তাহলে ও কার, হ্যাঁ, ওর চেহারার সঙ্গে ওর মিল খুব বেশি ছিল। এবার ও খুব ভালো ছবি আঁকে, তো ওর যে একজন পার্টনার ছিল, সেও খুব ভালো ছবি আঁকতো, কিন্তু ও নিজেও খুব ভালো ছবি আঁকতো। তখন ও বলতো না, এরপরে দেখা যেত ও ভীষণ ভালো কথা বলে, ওর হাজবেন্ড ওরম ছিল, ভীষণ কথা ভালো বলতে পারতো। তারপরে থার্ড যেজন, তিনি ভীষণ ভালো গান গাইতেন, মেয়েটাও ভীষণ ভালো গান গায়, কিন্তু এই কথা বলা বা গান গাওয়া বা আঁকা, এই প্রত্যেকটাই ওই মহিলারও ছিল, ফলে বুঝতে পারছেন না, কারণ এই জন্যই ও এদের কাছে অ্যাট্রাক্টেড হয়েছিল। এটা নিয়ে সানন্দার ঘরে খুব হাসাহাসি হয়েছিল, অনিরুদ্ধ দাটারা তো পিছনে লেগেছিল। তারপরে লাস্টে ছিল যে মহিলা বলছেন যে কিন্তু আজ আমি জানি, আমি উত্তর পেয়ে গেছি, তুই কার মেয়ে,
তারপরে চিঠিটার বাকিটা, সেখানে মেয়েটি বলছে, মা আমি না ডেভিড এবং টম দুজনের সঙ্গেই সহবাস করেছি, অ্যান্ড উইদিন 24 hours। তাই এখন আমার সন্দেহ আমি প্রেগনেন্ট, এটা কার সন্তান সেটা নিয়ে আমার সমস্যা হচ্ছে। এটাতে উত্তর ছিল, তুই আর কারু নয়, তুই আমার সন্তান। হ্যাঁ, মনে আছে এটা। এটা তুমি কবে লিখেছো এটা? হ্যাঁ, এটা আমি লিখেছি এবং তারপরে একটু বকুনিও খেয়েছিলাম রিনাদির কাছে, যে এরকম একটা গল্প লিখেছিস, হ্যাঁ লোকে ভাববে হ্যাঁ যে মরালিটি নিয়ে প্রশ্ন করবে, ভাববে তুই নিজের জীবন নিয়ে লিখেছিস। তা তো নয়, এরকম আমার মনে হয়েছে, কারণ আমার এই ধারণা ছিল যে আমি কারুর থেকে কম নই, আমি কারুকে যদি হার্ট না করি, কারুর সঙ্গে যদি আমি প্রতারণা না করি, তাহলে তো আমি আমার মতো থাকতেই পারি, আমি আমার মতো থাকবো, কারুকে আমি ছোট করব না। সুদেষ্ণা রায় কিন্তু সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটা মানুষ, অনেক, হ্যাঁ সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকা মানুষ। এবং আমি আমার এই জীবদ্দশায় সুদেষ্ণাদিকে মানে 20 বছর বয়স থেকে পেয়েছি, যে কারণে হয়তো আমার মনের যে শেপটা নিয়েছে তার মধ্যে অনেকটাই রয়েছে সুদেষ্ণাদির প্রচ্ছন্ন প্রশ্রয় এবং সাপোর্ট এবং খানিকটা তাকিয়ে থাকা। এবং এই যে প্রশ্রয় পেয়েছি সুদেষ্ণাদির কাছে সব সময়, যখনই যে মুহূর্তে যখনই ফোন করেছি, যা করেছি, যেখানেই থাকি, সুদেষ্ণাদির প্রশ্রয় বোধহয় আমার জীবনটা খানিকটা শেপড হয়েছে। তো এইটা বলে, আর এটা বলি যে সুদেষ্ণা রায়ের মতো কিছু মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, এই বলে আজকে আমাদের এই ছোট্ট গল্পটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। নিবেদিতা অনলাইন দেখুন, কারণ নিবেদিতা দে আমার হাতে গড়া একজন মানুষ, এবং আমি দেখতে পাচ্ছি যে ও গুরুমারা বিদ্যে শিখে গেছে। ও আমাকে টপকে এখন আমাকে ইন্টারভিউ করছে, আমি ওকে শেখালাম ইন্টারভিউ করতে, আর আজ ও আমাকে ইন্টারভিউ করছে। আপনারা দেখবেন ও কিরম ইন্টারভিউ করেছে, আমাকে ফাঁপড়ে ফেলতে পেরেছে কিনা। তাই নিবেদিতা অনলাইন অবশ্যই দেখবেন, উইথ নিবেদিতা।